রূপকথার প্রণয় উপন্যাস। লেখনী সুকন্যাইশা প্রথম অংশ। বাবার মৃত্যুতে প্রস্তরখণ্ডের ন্যায় স্থির হয়ে আছে ষোড়শী কিশোরী কথা। ছোটবেলায় জন্মের সময়ই মাকে হারিয়েছে বলে লোকে বলে সে অপয়া। আরও কত নানান কটূক্তি আত্মীয় স্বজনদের তাকে নিয়ে। সেই ছোট্ট থেকে সবচেয়ে কাছের বলতে ছিল এই বাবা আর তার বড় বোন। এই দুটো মানুষ কখনোই তাকে বুঝতে দেয়নি যে সে মা হারা। সকল আবদার পূরণ করেছে এই বাবা। বড় বোনের বিয়ে হয়েছে মাত্র 1 বছর। বোনের বিয়ের পর থেকেই বাবার সাথে থাকত কথা। তার বাবা তাকে পড়াতো, খাইয়ে দিত, তার সাথে গল্প করত, স্কুলে নিয়ে যেত। শত ক্লান্তিতেও মেয়েকে ছাড়তেন না। আর আজ তার সেই ছোট্ট মেয়েটাকে একা রেখে তিনি পাড়ি জমালেন পরপারে। কথার বড় বোন নবনীতা মৃত বাবার বুকের ওপর মাথা রেখে আর্তনাদ করছে। তার ছোট্ট বোনটাকে এখন কে দেখে শুনে রাখবে? কে মানুষ করবে? কার সাথে থাকবে মেয়েটা? নবনীতাকে সামলে নিচ্ছেন তার শাশুড়ি বিশাখা শিকদার। কথাকে বড্ড পছন্দ করেন, স্নেহ করেন তিনি। তিনিও যেন চিন্তায় পড়ে গেলেন খুব। ছোট্ট মেয়েটা কার সাথে, কোথায় থাকবে? কার কাছে বিশ্বাস করে রাখা যাবে তাকে? একা মেয়েটাকে ছেড়েও দেওয়া যায় না। নবনীতার হাহাকারেই যেন চারিপাশে দমবদ্ধকর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আত্মীয় স্বজনেরা সবচেয়ে দেখছে। কেউ আবার মুখ লুকিয়ে কাঁদছে। কেউ বা কানাঘুষা করছে মৃত এক বাবার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে। কিন্তু কথা ঠাই বসে আছে বাবার মৃতদেহের সামনে। মস্তিষ্ক তার কার্য থামিয়েছে। বাবাকে ছাড়া কিভাবে বাঁচবে সে? বারংবার মনে পড়ছে তার মাত্র কয়েক ঘন্টা আগের কথা। কথার বাবা ছিলেন একজন হার্টের রোগী। কোলেস্টেরলের হাই ডেন্সিটি লিপোপ্রোটিনের মাত্রা অত্যাধিক কমে যাওয়ার কারণে তার হার্টের সমস্যা দেখা দেয়। কয়েক মিনি স্ট্রোকও করেছিলেন তিনি। এসব নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ওষুধ চলছিল বেশ বহু মাস ধরেই। গত কয়েকদিন তিনি তীব্র বুক ব্যথার কারণে অফিসে যাননি। সরকারি চাকুরিজীবী ছিলেন। কথা বারংবার বাবাকে বলেছে ডাক্তারের কাছে যেতে, তার বোনকে জানাতে। কিন্তু কথার বাবা জানাতে দেননি। বড় মেয়ে সংসার ছেড়ে এমন হুটহাট বাবার কাছে চলে এলে লোকে কি বলবে, এই মনোভাবে তিনি কথাকে নিষেধ করেছেন যেন নবনীতাকে জানানো না হয় কিছুই। কথাও বাবার কথার অমান্য করল না। সকালে কথা বাবার রুমে ওষুধ দিতে গেলেই সে দেখতে পায় তার বাবা বিছানায় কাতরাচ্ছে। হন্তদন্ত হয়ে ছুটে ষোড়শী কন্যা বাবার পাশে বসে বাবার হাত পায়ের তালু ঘষল। ঘামে ভেজা খাকি শার্ট খুলে দিল। গ্লাসে জল ঢেলে খাওয়ানোর চেষ্টা করল। কিন্তু সেই পানি তার বাবার পেটে গেল কি গেল না। সহ্যহীন পেট ব্যথায় ককিয়ে মেয়েকে কাছে ডেকে বললেন, সব সময় ভোভালো তথাকবি মা, সসুখে থাকবি। এই 2 বাক্য বলে আর কিছুই তিনি বলতে পারেননি। ষোড়শী কন্যা কাপা কাপা হাতে তার বোনকে ফোন করে। নবনীতা বোনের এমন কান্নার কারণ জানতে চাইলে কথা সব বলে দেয় সে গড়গড় করে। কিন্তু বোনের সাথে কথা বলার মাঝেই তার বাবার জ্ঞানহীন অবস্থা দেখে সে মোবাইল ছুঁড়ে দিল। তার বাবা আচমকা শব্দহীন। কপল, ললাট সহ সম্পূর্ণ মুখশ্রী অত্যাধিক ঘর্মাক্ত। কথা বাবার চোখে মুখে পানির ছটা দেয়। কিন্তু তার বাবা যেন এক শিলাখণ্ড। মেয়ের বাবা নামক সহস্র ডাকে ও তিনি আর সায় দিলেন না। কথা তার বাবার শীতল পায়ের তালু ঘষে বারবার। চোখ দিয়ে অশ্রুবিন্দু বর্ষিত হয় অনবরত। তার বেশ কিছুক্ষণের মধ্যেই নবনীতা ও তার শ্বশুর বাড়ির লোকজন সকলে উপস্থিত হন। ডাক্তার এসে ঘোষণা করেন কথার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বহু আগেই। বাড়িতে শোকের আগুন লেগে গেল। নবনীতার আর্তনাদে আজ গাছের পাতাও ঝরছে যেন। মাকে হারিয়েছে কিশোরী বয়সে। বাবাই তো ছিল সব। কত কষ্ট করে মানুষ করল। ভালো পরিবার দেখে, ভালো পাত্রের সাথে মেয়ের 2 হাত জুড়ে দিল। এখন তার ছোট বোনের কি হবে? অদূরে দাঁড়িয়ে শোক সমাগম দেখছে রূপমান। তার বৌমনির কথায় অফিসের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে সে হাজির হয়েছে এখানে। বেশ শক্তপোক্ত মনের মানুষ।
খানিকটা একরোখা, জেদি, বদমেজাজি ছেলে। তবে এই মুহূর্তে তার চোখজোড়া কেবল পর্যবেক্ষণ করছে তার ভাইয়ের একমাত্র শ্যালিকাকে। মেয়ের এমন নিশ্চুপতা তার ভালো ঠেকেছে না। পরিচিতিটা বছরের হলেও কখনো ভালোভাবে কথাবার্তা হয়নি তাদের। ভাইয়ের শ্যালিকা হিসেবে সাধারণত যে ঠাট্টা মজার সম্পর্ক থাকে তা তাদের মধ্যে নেই। মেয়েটা শান্ত, নিজেকে সবসময় গুটিয়ে রাখে। কথার এলোমেলো বেনি, গালে শুকিয়ে যাওয়া অশ্রু, রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় নাকের ডগা সবকিছুই যেন সহসা রূপমানের হৃদসায়রে নিম্নচাপের সৃষ্টি করল। অজানা তুফানে ভারী হয়ে উঠল তার হৃদয়ে। আশেপাশের বহু লোকজন কথাকে ঠেলছে। বাবার মৃত্যুতে মেয়ে একফোঁটা চোখের জল বিসর্জন দিচ্ছে না, ব্যাপারটাকে ও মানুষ কটু দৃষ্টিতে দেখছে। ছোট্ট ষোড়শী কন্যার মনের অবস্থা বোঝার চেষ্টাটুকু ও করছে না তারা। পাশ থেকেই কয়েকজন চাপা স্বরে বলে উঠলেন, বড় মেয়ের কান্নায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। আর দেখো ওই মেয়েকে, কেমন শান্ত হয়ে বসে আছে। জন্ম নিতেই তো মাটা গেল, এবার বাপটাও গেল। কে জানে কিভাবে দেখাশোনা করেছে বাপের। যত্ন আত্মি নিলে নিশ্চয় বাবাটা বেঁচে থাকত। মেরাই ফেলল বোধ হয়। আহারে, মেয়ের কপালে সুখ নেই আসলে। ধুর, অপয়া মেয়ে। তা না হলে কি আর এমন করুণ অবস্থা হয়। রূপমানের চোয়াল শক্ত হল। রক্তচক্ষুর দৃষ্টি নিক্ষেপ করল মানুষগুলোর দিকে। কত নোংরা মন মানসিকতার মানুষ তাদের সমাজে। এদের জন্যই সমাজ সংস্কৃতি এত নষ্ট আজ। রূপমান পুনরায় নজর দিল কথার দিকে। আগের ন্যায় বসে আছে মেয়েটা, স্থির দৃষ্টি তার বাবার মরদেহের দিকে। বিশাখা শিকদার ছেলের বউকে ছেড়ে উঠে দাঁড়ায়। ধীর গতিতে কথার পাশে গিয়েই তাকে বুকে টেনে নেয়। মুহূর্তেই বিশাখা শিকদারের বুকে ঢলে পড়ে কথা। চোখজোড়া বন্ধ হয় তার। সম্পূর্ণ বাড়িতে শুনশান পিনপতন নীরবতা বিরাজ করছে। বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নবনীতা। বাবার মৃত্যু শোকের উদ্বিগ্নতায় মেয়ের রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যার কারণে চেতনা হারিয়েছিল কথাট। পরবর্তীতে ডাক্তার তাকে ঘুমের ইনজেকশন দেয়। মস্তিষ্কের বিশ্রাম প্রয়োজন মেয়েটার। ছোট্ট মেয়ের বাবার মৃত্যু শোক সামলে উঠতে খানিক সময় প্রয়োজন। বাড়ির অন্যান্য লোকেরা সহ নবনীতা তার বাবার শেষকৃত্যের সব কাজ সম্পন্ন করেছে বেশ কিছুক্ষণ আগেই। তবে এর কোনো কিছুতেই ছিল না কথা। সে তো তার বাবার শেষ যাত্রা দেখতে পেল না। চেতনা হারিয়ে পাড়ি জমিয়েছিল নিদ্রা রাজ্যে। বিশাখা শিকদার কথার রুমে প্রবেশ করলেন। নবনীতা তার শাশুড়ির আগমনে মেরুদণ্ড সোজা করে বসে। বিশাখা শিকদার নবনীতার কাছে এসেই বলে, ঘণ্টা পেরিয়েছে, ওকে এবার ডেকে দাও মা। তারপর দুই বোন স্নান সেরে নাও, কিছু খেতে হবে তোমাদের। নবনীতা ঢুকরে কেঁদে ওঠে। বোনের দিকে চেয়ে রোদনরত কণ্ঠে বলে, আমার বোনটা কিভাবে থাকবে মা? কার কাছে থাকবে? কেউ তো কটূক্তি ছাড়া ওর দিকে তাকায় নাট। সকলে আঙ্গুল উঁচিয়ে কথা বলে আমার বোনটার সাথে। মা মারা যাওয়ায় তো ওর কোনো দোষ নেই, তাই না? তবুও কেন আমার কথাকে সবাই এমন করে? কার ভরসায় ওকে আমি রাখব এখানে? বিশাখা শিকদার তপ্ত শ্বাস ছাড়লেন। তার সামনের দুটো মেয়ে তারই তো মেয়ের মতো। তিনি কোমল স্বরে বললেন, এসব কথা পড়ে হবে মা। তুমি কথাকে ধীরে ধীরে ডেকে তোলো, তা না হলে মেয়েটা আরো বেশি দুর্বল হয়ে পড়বে। সন্ধ্যা গড়িয়েছে, খেয়াল আছে? হুম, ডেকে দিচ্ছি আমি। বিশাখা শিকদার মাথা হেলিয়ে সায় জানিয়ে চলে গেলেন। নবনীতা অশ্রুকণা মুছে আদরের বোনকে কোমল স্বরে ডাকে। বার কয়েক ডাকার পরই পিটপিট করে তাকায় কথা। বোনকে দেখেই হু হু করে কেঁদে ওঠে। তাৎক্ষণিক গতিতে উঠে বসে নবনীতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ করে বলে, বাবাকে আমি বাঁচাতে পারিনি দি। বাবা আমাকে একা রেখে চলে গেল কেন? নবনীতা কাঁদে না। সে কাঁদলে তার ছোট্ট বোনটাকে কে সামলাবে? মেয়েটা বড্ড দুর্বল মনের। তাই নিজেকে সংযত করল নবনীতা। কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বোঝায়,
সবাই সবসময় আমাদের সাথে থাকে না কথা। সৃষ্টিকর্তার কাছ থেকে বাবার ডাক এসেছে, তাই তো বাবাকে যেতে হয়েছে। এখানে তোর কোনো দোষ নেই রে। কথার রোদন থামে না, ক্রমাগত হেঁচকি তোলে সে। নবনীতা শক্ত করে আঁকড়ে ধরে বোনকে। কিতক্ষণ অপেক্ষা করে বোনের মাথা তুলে বলল, চল, স্নান সেরে নে, শরীর ভালো লাগবে। তোর কিছু খাওয়া প্রয়োজন, সকাল থেকে না খেয়ে আছিস। নবনীতার প্রত্যুত্তরে কথা কিছু বলে না। স্বল্পভারযুক্ত হেঁচকি তুলতে তুলতে টলমলে পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় সে। বোনের সাহায্যে বাথরুমে যায়। বেশ সময় নিয়ে শীতল জলে নিজেকে ডুবিয়ে রাখে, তারপর বেরিয়ে আসে। নবনীতা বোনকে নিচে যেতে বলে বাথরুমে চলে যায়, কিন্তু কথা নিচে যায় না। অত লোকের মাঝে দাঁড়িয়ে বসে কটূক্তি শোনার ধৈর্য কিংবা শক্তি কোনোটাই তার মধ্যে অবশিষ্ট নেই। সে মাটিতে বসে রয়, ভাবনায় বিভোর হয়। তার এখন মা বাবা কেউ নেই, বোন তো থাকে পরের বাড়িতে। চাইলেও কি সে এখন আর আপন হতে পারে? নিজের আলাদা সংসার আছে তার। রুমে হঠাৎ আগমন ঘটল বিশাখা শিকদার ও তার বড় ছেলে রূপায়ণ শিকদারের। বিশাখা শিকদার হাস্যোজ্জ্বল বদনে কথার কাছে গিয়ে এক হাঁটু মুড়ে বসে শুধায়, ভালো লাগছে মা? অসুস্থ লাগছে না তো? কথা নির্মল দৃষ্টিতে তাকায় বিশাখা শিকদারের দিকে। শান্ত ভঙ্গিতে জবাব দেয়, আমি ঠিক আছি আন্টি। ঠিক থাকলে দেখি ওঠো তো শ্যালিকা, চলো একসাথে খাবার খেয়ে নিই। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রূপায়ণের উক্তিতে কথা ডানে বামে মাথা দোলায়। ম্লান স্বরে বলে, আমি খাবো না জিজু, আপনারা খেয়ে নিন। বিশাখা শিকদার কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এমন বললে হয় মা? কিছু খেতে হবে, নিজের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তবেই না তোমার বাবা ওপরে থেকেও খুশি হবেন। মুহূর্তেই কথার নেত্র জোড়া নোনা অশ্রুতে টৈটম্বুর হল। নত মস্তকে নীরবে অশ্রুপাত ঘটাল মেয়েটা। চোখের পাতা ঘন ঘন ওঠানামা করছে তার। বড্ড মনে পড়ছে বাবাটাকে। বিশাখা শিকদার কথাকে বুকে আগলে নেয়। বাথরুম থেকে বেরিয়ে আসে নবনীতা। রূপায়ণ সঙ্গে সঙ্গে বলে, কথাকে নিয়ে খেতে এসো নব। আমি কিন্তু আমার একমাত্র শ্যালিকাকে ছেড়ে মুখে দানাও দেব না। নবনীতা নীরব হাসল। বোনের দিকে চেয়ে দেখে মেয়েটা তার শাশুড়ির বুকে গুটিয়ে রয়েছে। রূপায়ণের দিকে চোখের ইশারায় সে বোঝাল তারা আসছে। রূপায়ণ তার বউয়ের ইঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। নবনীতা বোনের কাছে এগিয়ে এসে বলে, চল কথা, আয়। মা আপনিও আসুন। তুমি যাও বৌমা, আমি আমার এই মেয়েটাকে নিয়ে আসছি এক্ষুনি। নবনীতা তার শাশুড়ির দিকে চেয়ে ম্লান হাসে। ভীষণ সরল মহিলা তিনি, খুব আপন করে নেয় মানুষকে। নবনীতা বাবাকে কৃতজ্ঞতা প্রেরণ করে মনে মনে। মেয়েকে ভালো এক পরিবারের হাতে তুলে দিয়েছেন তিনি। নবনীতা কথার পাতে খাবার বেড়ে দিচ্ছে। পাশে বসেছেন বিশাখা শিকদার, তার পাশে বসেছেন রূপায়ণ ও রূপমানের বাবা রনক শিকদার। কথা তার বোনকে বাধা দেয়, মিহি স্বরে বলে, আর দিস না দি, খাবো না আমি। না খেলে হবে না মা, খেয়ে নাও, তোমার ঔষধ আছে। খাবার না খেলে ঔষধ কিভাবে নেবে? বিশাখা শিকদারের উক্তির প্রত্যুত্তরে কথা নিশ্চুপ রয়। নত মস্তকে খাবার গলাধকরণ করে সে। নবনীতা তার স্বামীর পাশে বসে আহারের জন্য। কিছুক্ষণের মধ্যেই কথা খাবার খেয়ে উঠে দাঁড়ায়। খাবার টেবিলে বসা সকলের নজর নিবন্ধ হয় তার দিকে। কথা নরম সুরে তার বোনকে শুধায়, আমি রুমে যাব দি? নবনীতা মাথা হেলিয়ে সায় দেয়। কথা ধীর পায়ে চলে গেল তার রুমে। কথার প্রস্থানের পরপরই রনক শিকদার আদেশের স্বরে বলে ওঠেন, মেয়েটাকে আমাদের বাড়িতেই নিয়ে চলো। একা রাখা ঠিক হবে বলে মনে করছি না আমি। বৌমার সাথে থাকবে বাড়িতে। বিশাখা শিকদার বোধক জবাব দেয়। নবনীতা কিছু বলে না, সে মৌন রইল।
তার শ্বশুরের পরামর্শ বা আদেশকেই এই ক্ষণে সঠিক বলে মনে হচ্ছে। তাছাড়া তার বোনটা এখনো ছোট, মাত্র ষোড়শে পদচিহ্ন এঁকেছে সে। কখনো একা থাকেনি, একা পথ চলেনি। বাবা আর বোনই ছিল সব। কিন্তু এখন বেশ কঠিনতম পথে তাকে চলতে হবে এবার। মা, তুমি বাবা আর ভাই বাড়িতে ফিরে যাও। আমি আর নব আজকের রাত কাটাই এখানে। কাল সকালে কথাকে নিয়ে চলে আসব। রূপায়ণ বলে উঠল খাওয়ার মাঝেই। বিশাখা শিকদার ছেলের উক্তির প্রত্যুত্তরে বেশ কঠোর কণ্ঠে বলেন, তা কি করে হয়? আমি একজন মা হয়ে দুটো মেয়েকে এমন পরিস্থিতিতে রেখে যেতে পারবো না আমি। যেতে হলে তোমরা চলে যাও, আমি থাকব। বাবা আর ভাইয়ার কোনো ইম্পর্টেন্ট কাজ নেই আগামীকাল। আমার মিটিং আছে। আজকের মিটিং মাঝপথে ক্যান্সেল করেছি আমি। তাই কেউ না গেলেও আমি বাড়িতে চলে যাব। নত নজরে খাবার খেতে খেতেই ভারী কণ্ঠস্বর ছাড়ল রূপমান। রনক শিকদার সায় জানালেন ছেলের কথায়। বিশাখা শিকদার তো স্বামীর দিকে চেয়ে আর কিছু বললেন না। যা বলে তাই করে তার ছোট ছেলে। তাকে কলিজা কেটেও মতের বিরুদ্ধে নেওয়া যাবে না। অতঃপর খাবার সেরে উঠেই রূপমান চলে গেল শিকদার বাড়িতে। নবনীতা সম্পূর্ণ ঘর আরও একবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে রাতজুড়ে। বিশাখা শিকদারও সাহায্য করেছেন ছেলের বউকে। কথাকে রাত 10টার মধ্যেই ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে নবনীতা। রূপায়ণ ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে পড়েছে। অপরদিকে ছেলের বউ আর নিজের স্ত্রীকে জাগ্রত দেখে নিজেও ফোনে অফিসের ফাইল মেইল চেক করতে করতেই রজনী পার করলেন রনক শিকদার। ভোরের দিকে কথার ঘুম ভাঙতেই নবনীতা কথাকে সকালের নাস্তা খাইয়ে দিয়ে তৈরি করে দিল। বোনের সাথেও একটা অক্ষর উচ্চারণ করল না কথা। ভীষণ কান্না পাচ্ছে তার। কষ্ট হচ্ছে। বাবাকে মনে পড়ছে। অপরঞ্চ বারংবার চিত্তে ভাসমান হচ্ছে তার বাবার মৃতদেহখানি। নবনীতা তার বোনের বইপত্র জামাকাপড় সহ সকল প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে বোনকে নিয়ে চলে এলো নিজের শ্বশুর বাড়িতে। বহুবার চেষ্টা করেও তার বোনের কাছ থেকে হা বা না ব্যতীত অন্য কোন জবাব পায়নি সে। বিশাখা শিকদারের মায়া হয়। ছোট্ট শ্যামল বরণ বদন বাবার মৃত্যুশোকে একেবারে শুকিয়ে গেছে। কম কথা বলা চুপচাপ মেয়েটা আরও অধিক মিয়ে গেল যেন। রনক শিকদারের প্রাইভেট কারে চড়ে সকলে ফিরে এলো। শিকদার বাড়িতে পৌঁছেই নবনীতা তার শাশুড়ির আদেশমতো সর্বপ্রথম তার রুমের পাশের খালি রুমটা ঝাড়মোছ করে পরিষ্কার করল কাজের মেয়ে চারুর সহায়তায়। বিশাখা শিকদার ও রনক শিকদার থাকেন নিচতলায়। রনক শিকদারের মা মায়া শিকদার শয্যাশায়ী। স্বামীহারা হয়েছেন বহু বছর আগেই। তিনিও নিচতলায় থাকেন। তার সাথে থাকে চারু। পরিবারের সদস্যদের পাশাপাশি চারু ও মায়া শিকদারের খেয়াল রাখে। আর দোতলায় থাকে নবনীতা ও রূপায়ণ, রূপমান। রজনীর দ্বিতীয় প্রহর। নবনীতা বোনকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। ষোড়শী কন্যা নত নজরে বিনা শব্দে খেয়ে যাচ্ছে। মুখে তার কোনো আওয়াজ নেই। চারু মায়া শিকদারের সাথে ঘুমিয়ে পড়েছে। মা বাবাহীন মেয়েটাও মাত্র 19-এর কোঠায়। তবুও টুকটাক কাজ করে আর শিকদার বাড়িতে থাকে। বিশাখা শিকদার বড় ছেলে ও স্বামীকে রাতের খাবার বেড়ে দিচ্ছেন। এমন সময় বাড়িতে ঢুকল রূপমান। ক্লান্ত দেহখানি ঢুলতে চাইলেও সে তার কঠোর ব্যক্তিত্ব ধরে রেখেছে। বিশাখা শিকদার ছেলেকে শুধালেন, এত দেরি কেন বাবা? অফিসে পেন্ডিং কাজের প্রেশার ছিল মা। ভাত বাড়ো, খিদে পেয়েছে। অগাধ স্বরে জবাব দিল রূপমান। বিশাখা শিকদার সম্মতি জানালেন। রূপমান তার রুমে যাওয়ার সময়ই নবনীতা বলে ওঠে, গতকাল হুট করেই চলে আসতে হয়েছে বলেই কি দেরি হলো ভাই? রূপমান থামে। নত মস্তকে বসে খাবার চিবোতে থাকা ষোড়শীর দিকে এক নজর দেখে নবনীতাকে বলে, এটা কেমন কথা বৌমনি? অফিসে মাঝে মাঝে কাজের চাপ থাকেই। এত ভেবো না তো। দেবরের ক্লান্ত ভারিক কি স্বরে জবাবে নবনীতা ম্লান হাসে। বোনের মুখে লোকমা দিয়ে বলে, ঠিক আছে যাও, ফ্রেশ হয়ে এসো, খেতে দিচ্ছি। রূপমান সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল।
অত্যল্পক্ষণের মাঝেই কথার খাওয়া শেষে নবনীতা বোনের মুখ ধুইয়ে দিতেই কথা তার রুমে চলে গেল। রূপায়ণ বলল খানিক সময় বসতে। কথা ভদ্রতার সহিত তার বোনের স্বামীকে না বোধক জবাব দেয়। বিশাখা শিকদার ও আর আটকালেন না। সদ্য বাবা হারা মেয়েটার আলাদা সময় প্রয়োজন। কথা উপরে গিয়ে তার রুমে যাওয়ার পথেই দেখা মেলে রূপমানের। মস্তক উঁচিয়ে এক নজর চেয়ে দেখে মেয়েটা। সাদা টি শার্ট ও কালো ট্রাউজার পরিহিত রূপমান। বদন জুড়ে পানির বিন্দু। সামনের কিছু ভেজা চুল কপালের ওপর ছুঁই ছুঁই। ষোড়শী কন্যা নজর নামিয়ে নেয়। হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তার জন্য বরাদ্দকৃত রুমে। রূপমান ক্লান্ত দেহ নিয়ে নিচে নেমে আসে। মা আর তার বৌমনির সাথে বসে খাবার খেয়ে নেয়। রনক শিকদার ও তার ভাইয়ের সাথে অফিসের কাজ সম্পর্কিত কিছু আলাপ আলোচনা সারে। অতঃপর যে যার মতো চলে যায় শয্যা নিতে। কিন্তু নবনীতার নেত্রে নিদ্রা ধরা দেয় না। বোনের জন্য চিত্ত উতলা হয়ে উঠল তার। পাশে জড়িয়ে ধরে শুয়ে থাকা নিজের অর্ধাঙ্গকে শুধায় সে। বোনের কাছে যাব একটু? আজকে রাতটা ওর সাথে থাকি? রূপায়ণ নবনীতার দিকে চেয়ে রয়। নিজের স্ত্রীর চোখে মুখে নিজের ছোট্ট বোনটার জন্য আকুলতা দেখতে পেল সে। মেয়েটাকে খানিকটা কাছে টেনে নিয়ে তার ললাটে দীর্ঘ চুম্বন এঁকে বলল, যাও। মেয়েটাকে একটু সবকিছু বুঝিয়ে বলবে ধীরে ধীরে, যেন এ বাড়িতে থাকতে ও সংকোচবোধ না করে। আমি তোমার সাথে এ ব্যাপারে পরে কথা বলবো। আমি এ বাড়ির বউ। বউয়ের ছোট বোন যদি তার বড় বোনের শ্বশুরবাড়িতে এমনভাবে দিন যাপন করে, তবে লোকে আমার বোনটাকে অধিক কটূক্তি শোনাবে। রূপায়ণ চ শব্দ উচ্চারণ করে। বিরক্তির সুর তুলে বলে, এসব নিয়ে ভেব না, নব। অন্তত আমার মা বাবা বেঁচে থাকতে আমার শ্যালিকাকে কে কথা শোনাবে? কার এত বড় স্পর্ধা? রূপায়ণের সে শক্তির ভঙ্গিমায় নবনীতা হাসে। পরিবেশ স্বাভাবিক করতে খানিক রসিকতা করে বলে, হুহ, বড় বড় কথা খালি। ঘুমাও তো, কালকে অফিসে যেতে হবে তোমার। বউয়ের এমন আকস্মিক রসিকতায় রূপায়ণ উঠে বসে গেল। নবনীতা হেসে বিছানা থেকে নেমে দাঁড়ায় দ্রুত গতিতে। রূপায়ণ বলে, কাছে পেয়ে নিই বউ, মজা বোঝাবো তোমাকে। নবনীতা হাসে। শাড়ি ঠিকঠাক করে চলে যায় বোনের রুমে। কথার রুমে এসে দরজা ধাক্কায় সে। ভেতর থেকে মিহি স্বর ভেসে এলো, কে? আমি। নবনীতার ছোট্ট জবাবে মুহূর্তেই দোর খুলে গেল। হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল ষোড়শী কন্যা তার বোনের ওপর। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চাপা স্বরে কান্না করছে সহসা। নবনীতা বোনকে আগলে নেয়। বোনের এমস অকস্মাৎ রোদনে বুক কাঁপে তার। নিশ্চয় বাবাকে মনে করছে মেয়েটা। নবনীতা কথাকে নিয়ে রুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে শুধায়, কি হয়েছে কথা? কেন কাঁদছিস? ষোড়শী কন্যা হেঁচকি তোলে। রোদনের ভারে বলতে পারে না কিছুই। বোনের বুকে মাথা ঠেকিয়ে অশ্রুবিন্দু ঝরাচ্ছে মেয়েটা। নবনীতা পুনরায় শুধায়, বাবাকে মনে পড়ছে? হুম। ভয় করছে। বোনের ছোট্ট জবাবে নবনীতা বোনকে আঁকড়ে ধরে শক্তভাবে। কথার মাথায় অধর ছুঁয়ে বলে, ভয়ের কিছু নেই কথা, আমি এসেছি তো। কথা হেঁচকি তোলে। নবনীতা বোনকে শুইয়ে দিয়ে বোনের পাশে নিজেও শুয়ে পড়ল। বুকে জড়িয়ে নিল বোনকে। মস্তিষ্কের সকল চিন্তাকে দূরে সরিয়ে নবনীতা কথাকে ঘুম পাড়ায়। অতঃপর তন্দ্রাচ্ছন্ন হয়ে ধীরে ধীরে নিদ্রা রাজ্যে পাড়ি জমালো দুই বোন। কথা তৈরি হচ্ছে স্কুলের জন্য। ফর্ম ফিল আপের তারিখ ঘোষিত হয়েছে আজ। সামনেই মাধ্যমিক পরীক্ষায় বসবে সে। মাঝখানে পেরিয়ে গেছে এক সপ্তাহ। এই এক সপ্তাহ নবনীতা বোনের বেশ যত্ন নিয়েছে। মাঝে কথার বাবার মৃত্যুতে লোকজনকে খাওয়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বর্তমানে সেই ষোড়শী কন্যা কিছুটা স্বাভাবিক। বাবাকে মনে পড়লেও বিশাল অম্বরের পানে চেয়ে দীর্ঘ এক শ্বাস ছাড়ে মেয়েটা। ভাগ্যের নির্মম পরিহাস সাদরে গ্রহণ করে নিতে হয় সকলকে। তাই
ছোট্ট ষোড়শী কন্যাও নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করছে। দুই কাঁধের ওপর লম্বা ঘন কেশের দুই বিনুনি ঝুলিয়ে বোনকে ডাকল সে। নবনীতা এসেই বোনের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিয়ে বলল, রূপমান অফিসে যাবে ওদিকে, ওর সাথেই চলে যা। বোনের আকস্মিক বাক্যে কিংকর্তব্যবিমূঢ় ভঙ্গিতে তাকালো কথা। এ কেমন কথা? মিহি সুরে আকুতি জানালো মেয়েটা। উনি কেন? তুই চল না, আমি মায়ের সাথে একটু ব্যাংকে যাব। তাই যেতে পারছি না রে বোন। কথা মন খারাপ করে। বদন খানি শুকিয়ে গেছে মুহূর্তেই। যে লোকের সহিত তার কথাবার্তাই হয় না, সেই লোকের সাথেই যেতে হবে তাকে স্কুলে। আমি একা চলে যেতে পারবো দি, ওনাকে প্রয়োজন নেই। কিছুই শুনব না আমি, কথা। বাবা নেই এখন, তোকে একা ছাড়তে পারবো না আমি। নবনীতার কড়া কণ্ঠে ষোড়শী কিশোরীর চোখজোড়া অশ্রুপূর্ণ হল। নত মস্তকে দাঁড়িয়ে রইল মেয়েটা। এ কেমন ফ্যাসাদে পড়ল সে। নবনীতা বোনকে কাছে টেনে নেয়, আলতো হাতে নিজের সহিত মিশিয়ে নিয়ে বলল, মন খারাপ করে না বোন। তাছাড়া রূপমান তো খারাপ ছেলে নয়, আর স্কুলে তো এখন রোজ রোজ যেতে হবে না। হুম। কথা অভিমানী সুরে ছোট্ট জবাব দিয়েই সরে এলো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে নবনীতাকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নবনীতাও বোনের পেছনে পেছনে কক্ষ ত্যাগ করে। নত মস্তকে সিঁড়ি বেয়ে নিচে নামতেই রূপমানের চোখে পড়ল নেভি ব্লু ও শুভ্র রঙা সেলোয়ার কামিজ স্কুল ড্রেস পরিহিত এক ছোট্ট ষোড়শী কন্যাকে। এতদিন বাড়িতেও দেখেছে সেলোয়ার কামিজে, কিন্তু এখন স্কুল ড্রেসে যেন একটু বেশিই বাচ্চা মানুষের মতো লাগছে। কথা খানিক দূরত্বে দাঁড়ায়। বিশাখা শিকদার কথার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে দিলেন। নবনীতা তার দেবরের কাছে গিয়ে বলে, তোমার দেরি হবে না তো ভাই? কথার বেশিক্ষণ লাগবে না, ক্লাস নেই আজকে ওর। রূপমান কথায় দিক হতে দৃষ্টি সরিয়ে তার বৌমনির দিকে চেয়ে বলে, দেরি হবে না বৌমনি, বাবা আর ভাইয়া তো আছেই ওখানে, চিন্তা করো না। নবনীতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, বোনকে এগিয়ে দেয়। রূপমান তার পরনের কালো বুটের গটগট শব্দে বাড়ি থেকে বের হয়ে যায়। অত্যল্পক্ষণের মাঝেই সে গাড়ি নিয়ে হাজির হয় বাড়ির সম্মুখে। কথাকে নবনীতা রূপমানের পাশের সিটে বসিয়ে দিল। সংকোচে মাথা নত করে আছে ষোড়শী কন্যা। অভিমানী চিত্ত একটাবার তার বোনকে বিদায় জানাতে সায় দিল না। রূপমান গাড়ি স্টার্ট দেয়। সম্পূর্ণ রাস্তা জুড়ে কোনো অক্ষর উচ্চারণ করল না কথা। সেই নর নয়, সে ড্রাইভিংয়ে ব্যস্ত। তবে ড্রাইভিংয়ে ব্যস্ত হলেও নির্বিশেষে বারংবার আড়চোখে নজর বোলাচ্ছে রূপমান তার পাশের ষোড়শীর দিকে। মেয়েটা সিটে হেলান দিয়ে বাহিরের সদ্য বিহানের প্রকৃতি দেখতে ব্যস্ত। ছোট্ট শ্যামলা বদন বড্ড শুকনো মেয়ের। বেশ কিছু সময় পরেই রূপমান গাড়ি থামালো কথার স্কুলের সামনে। কথা সোজা হয়ে বসল। গাড়ি থেকে নামার প্রস্তুতি নিতেই শুনতে পেল তার পাশে বসা লোকের ভারী কিশোর, আমি এখানেই থাকব, কাজ শেষ করে বাহিরে চলে আসবে। কথাট নজরহীন মাথা হেলিয়ে হাবোধক জবাব দেয়। অতঃপর বেরিয়ে গেল মেয়েটা। রূপমান চেয়ে রয়। সম্পর্কের খাতিরেও কখনোই কোনো কথা হয়নি তাদের। এই প্রথম সে তার ভাইয়ের একমাত্র শ্যালিকার উদ্দেশ্যে কোনো কথা বলেছে। হাতে গোনা 1 ঘন্টা 15 মিনিটের মাথায় কথা বেরিয়ে এলো স্কুল থেকে। রূপমান গাড়ির সহিত হেলান দিয়ে ফোনে কথা বলছে। ষোড়শী কন্যা ধীর গতিতে গাড়ির পানে এগিয়ে গেল। শুনতে পেল রূপমানের চপল রুষ্ট কণ্ঠস্বর, ডু দ্যাট ফাইল এগেইন, আই ওন্ট একসেপ্ট অ্যানি অ্যাপোলজিস দিস টাইম। রূপমানের এমন রোষপরবশ কণ্ঠে শঙ্কিত হল ষোড়শী কন্যা। অফিসে কোনো ঝামেলা তৈরি হয়েছে নিশ্চয়, আর মানুষটা তার জন্য সেথায় উপস্থিত হতে পারছে না। রূপমান কানের কাছ থেকে ফোন সরিয়ে ষোড়শী কন্যার পানে দেখে, মেয়েটার চোখ মুখ এমন কেন? বাড়ি থেকে আসার সময় তো এমন ছিল না। অপরঞ্চ অন্তরিন্দ্রিয়ের সকল প্রশ্নকে ধামা চাপা দিয়ে রূপমান তাড়াহুড়ো গতিতে বলল, টেক ইয়োর সিট ফাস্ট, অফিসে যেতে হবে আমার।
কথা চটজলদি গাড়ির দরজা খুলে সিটে বসে পড়ল। রূপমান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল মুহূর্তেই। পথে যেতে যেতেই রূপমান বহুবার কথাকে লক্ষ্য করেছে। চোখ মুখ ফুলে রক্তিম হয়ে আছে মেয়েটার, যেন বেশ সময় নিয়ে কান্না করেছে মেয়েটা। হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে সে, আর সেই মুষ্টিবদ্ধ হাতের ক্রমাগত কাঁপন আর চোখে দেখছে রূপমান। অতঃপর সে অগাধ স্বরে শুধায়, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? রূপমানের আচানক প্রশ্নে যেন অধিক সংকুচিত করে নিল নিজেকে ষোড়শী। নিজের কাঁপন থামিয়ে চোখের পাতার ওঠানামা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মিহি স্বরে নত নজরেই বলল, কিছু হয়নি। রূপমান নীরব, আর কিছু জিজ্ঞেস করল না সে। গাড়ি এসে থামল অফিসের সামনে। রূপমান কথাকে বলে, অফিসের ভেতরে চলো, আমার আর্জেন্ট কাজ আছে, তাই চলে এসেছি। কাজ সেরেই দিয়ে আসব তোমাকে। কথা ভীত ভঙ্গিতে নজর দিল রূপমানের দিকে। মাথা হেলিয়ে না বোঝালো মুহূর্তেই। রূপমানের ভ্রুযুগল সংকুচিত হয়। একবার দুবার শুধায়। মেয়েটা কথার অমান্য করে। অগত্যা পার্কিং লটে গাড়ি ভিড়িয়ে গ্লাস উঠিয়ে দিল রূপমান, যেন বাহির থেকে কেউ ষোড়শীকে দেখতে না পায়। গাড়ি থেকে নামার আগ মুহূর্তে কঠোর স্বরে বলে, আমি না আসা পর্যন্ত গাড়ি থেকে পা বাহিরে দেবে না। ভেতরে না গেলে চুপচাপ এখানে বসে থাকবে। কথা এবারও মাথা হেলিয়ে হা বোধক জবাব দেয়। রূপমান বেরিয়ে যায়। কথা সিটে হেলান দিয়ে চোখের পাতা বন্ধ করে। অধর কাঁপে তার তিরতির করে। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। দীর্ঘ 3 ঘণ্টা পরে অফিসের ঝামেলা মিটিয়ে রূপমান ফিরে এলো। একদিন অফিসে যাওয়ায় বিলম্ব হওয়ার কারণে কত কাঠখড় পোড়াতে হলো তাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। ক্লান্ত শরীরে ক্ষুধার্ত হয়েও বেরিয়ে এসেছে সে। হেতু, গাড়িতে রেখে যাওয়া একা সেই ষোড়শী কন্যা। কাজের চাপে কয়েক মুহূর্তের জন্য 25 বছরই নর ভুলতে বসেছিল এই ছোট্ট মেয়েটার কথা। তাই বাধ্য হয়ে অফিস থেকে চলে এলো সে। মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও দুপুরের খাবার খেয়ে আসবে। গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই রূপমানের নজরে এলো এক নিদ্রাচ্ছন্ন মুখশ্রী। দরজা বন্ধ করে সিটে বসল সে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনাজল শুকিয়ে লেপ্টে আছে কথার কপল ছুঁয়ে। রূপমানের ভ্রুযুগল সংকুচিত হয়ে এলো ধীর গতিতে। মেয়েটা কেঁদেছে কেন? স্কুল থেকে বেরিয়েও তার মুখ চোখ ফোলা ফোলা ছিল। কি হয়েছে মেয়েটার? রূপমান ভাবে। সহসা তার মায়া লাগে ষোড়শী কন্যার জন্য। শ্যামবর্ণের বদনে মায়ার খেলাধুলা। অধৈর্যরা শুকিয়ে গেছে খুব। মুখশ্রী জুড়ে বিন্দু বিন্দু ঘাম। রূপমান দ্রুত এসি চালায়। মেয়েটাকে এমন বদ্ধ অবস্থায় ফেলে রেখে যাওয়া কি তার উচিত হয়েছে? দেহে শীতলতা অনুভব করতেই কেঁপে উঠল ষোড়শী কন্যা। ঘুমের ঘোরে গভীর একটা হেঁচকিযুক্ত দীর্ঘশ্বাস ছাড়ল সে। রূপমানের হৃদসায়রে সেই দিনের মতো অজানা তুফান উঠল আচানক। সদ্য বাবা হারা মেয়েটা নিশ্চয় অনেক কষ্ট পাচ্ছে তার বাবাকে ছাড়া। রূপমান আর ভাবল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয় সে। বাড়ি যাওয়ার পথে একবারের জন্য কথার নিদ্রা ভঙ্গ হয়নি। মেয়েটা কান্নায় ভেঙেই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। শিকদার বাড়িতে পৌঁছেই রূপমান গাড়ি থামিয়ে কথার দিকে তাকায়। গম্ভীর স্বরে ডাকে সে, এই মেয়ে, ওঠো। প্রথম ডাকেই কথা পিটপিট করে চায়। চোখে সূর্যরশ্মি পড়তেই চোখ কচলায় মেয়েটা। পাশে রূপমানকে দেখে তার সহসা যেন ঘুম, অলসতা সব পলাতক হল। সোজা হয়ে বসল সে। নত মাথায় মিহি স্বরে বলল, সরি, চোচক লেগে এসেছিল। কিছু মনে করবেন না। বাড়িতে যাও। পৌঁছে গেছি আমরা। কথা এদিক সেদিকে নজর ঘোরাল। সত্যিই তারা পৌঁছে গেছে। হুড়মুড়িয়ে বেরিয়ে যেতে চাইল মেয়েটা। কিন্তু দরজা ভেতর থেকে লক। কয়েক মুহূর্তের জন্য বোকার মতো রূপমানের পানে চেয়ে রইল কথা। রূপমানের গম্ভীর অবয়বে অত্যল্পক্ষণের মাঝেই পুনরায় নিজের দৃষ্টি নত করল পাশে বসা পুরুষ বক্ষে হাত গুজে। অতঃপর কথাকে খানিক সরে বসতে বলে নিজেই ঝুঁকে আনলক করে দিল দরজা।
ষোড়শী কন্যা এক মুহূর্তও বিলম্ব না করে বেরিয়ে গেল। রূপমান চেয়ে রয়। নিজেও গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকে। নবনীতা ও চারু ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে বোনের জন্য। রূপমানকে দেখেই বলল, বড্ড টেনশন হচ্ছিল ভাই। এত দেরি কেন হলো? রূপমান সোফায় বসে ব্যাকরেস্টে মাথা হেলিয়ে চোখের পাতা বন্ধ করে ওষ্ঠপুটি উচ্চারণ করে, সরি বৌমনি, অফিসে কাজ পড়ে গিয়েছিল আর্জেন্ট, তাই তোমার বোনকে নিয়ে চলে গিয়েছিলাম ওখানেই। ফোন করার কথা মাথাতেই ছিল না। নবনীতা বুঝতে পারে বাড়ির পুরুষ মানুষেরা সারাটা দিন অফিসে থাকে। কোম্পানি সামলায় দুই ছেলে ও বাবা মিলে। রনক শিকদার কখনো কখনো বাড়িতে থাকে, কিন্তু রূপায়ণ ও রূপমান প্রায় সময় অফিসেই দিন কাটায়। আবার মাঝে মাঝে কেউ আগে চলে আসে। নবনীতা বলে, এসো খেত নাও। আবার যাবে? না বৌমনি, যাব না আর, ভাইয়া আর বাবা সামলে নেবে। নবনীতা সায় জানিয়ে রান্নাঘরের দিকে এগুলেই রূপমান বলে উঠল, বৌমনি। নবনীতা থামে। রূপমান ক্লান্ত শরীরে এগিয়ে যায়। স্থির স্বরে বলল, তোমার বোনের কাছ থেকে জেনে নিও স্কুলে কিছু ঘটেছে কিনা। মেয়ের চোখ মুখ ফুলে রক্তিম হয়েছিল। নবনীতা ম্লান হাসে। রূপমানকে বলে, আমিও লক্ষ্য করেছি, কিন্তু বোন আমার এমন পদচলন ঘটালো যে তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। খাইয়ে দিই, তারপর জিজ্ঞেস করব। রূপমান মাথা হেলিয়ে সায় জানায়। শেষে চলে গেল নিজের রুমে শাওয়ার নিতে। ঘণ্টাখানেকের মধ্যেই সে নিচে নেমে আসে। চোখ পড়ে তার কথার ওপর। মৌন ভঙ্গিতে খেয়ে যাচ্ছে মেয়েটা। রূপমান এসে সম্মুখ পানের চেয়ারে বসতেই কথা মাথা উঁচিয়ে দেখে। পরমুহূর্তেই আবার খাওয়ায় মনোযোগ দেয়। নবনীতা রূপমানকে খাবার বেড়ে দিয়ে ইশারায় বোঝায়, ষোড়শী কন্যা মুখে কুলু পেটেছে। কিছু বলছে না সে। রূপমান তার খাওয়া শুরু করে। নবনীতা চারুকে ডাইনিংয়ে থাকতে বলে চলে গেল মায়া শিকদারকে ঔষধ দিতে। কক্ষ জুড়ে সিলিংয়ের পাখার শব্দবিহীন আর কোনো শব্দ নেই। কথা, রূপমান দুজনেই নীরবে খেয়ে যাচ্ছে। খানিক বাদে চারু কক্ষের শীতল পরিবেশের মৌনতা ভেঙ্গে রূপমানকে শুধায়, কিছু লাগবে আপনার দাদাভাই? ভাত দেব? উহুম। খেয়েছিস তুই? অনেক আগে খেয়েছি আমি বৌমনি আর মামিমার সাথে। বেশ হাস্যোজ্জ্বল বদনে জবাব দিল চারু। রূপমান মাথা দোলায়। চারু কথাকেও বেশ আদুরে গলায় শুধাল, তোমাকে কিছু দেব বনু? কথাকে নত মাথায় না বোধক জবাব দেয়। মুহূর্তেই সে শুনতে পেল রূপমানের গাম্ভীর্যপূর্ণ স্বর, কথা বলতে পারো না তুমি? ষোড়শী কন্যার হৃদস্পন্দন বেড়ে গেল রূপমানের অকস্মাৎ উক্তিতে। সন্ত্রস্ত হল মেয়েটা। ক্ষণিকালয়ের ব্যবধানে তার চক্ষুজোড়া অশ্রুপূর্ণ হল। মাথা উঁচিয়ে রূপমানের দিকে এক নজর দেখে সে। পরমুহূর্তে চারুর দিকে তাকিয়ে মিহি স্বরে বলে, কিছু লাগবে না চারুদি। বলেই কথা পুনরায় মাথা নিচু করে। কম্পিত অধৈর্যগুল কামড়ে হলেও নোনা জল আটকানোর চেষ্টা চালালো মেয়েটা। রূপমান নির্বিকার ভঙ্গিতে খেতে থাকে। চারুর খারাপ লাগে। মেয়েটা বড্ড নরম। মাথা তুলে কথাই বলে না সহজে। অর্থাৎ কথার ওষ্ঠপুটে খই ফুটতে দেখা যায় না। তবুও চারু চুপ রইল। বাড়ির ছোট ছেলে রেগে গেলে তাণ্ডব চলে যাবে শিকদার বাড়িতে। নিশিরাতে বোনের বুক ভেজাতে ব্যস্ত কথা। গোটা দিনে বোনের কাছ থেকে লুকিয়ে রাখলেও এখন আর পারল না। রজনী সবসময় নিজেদের বিষাদিত বিষয়াদি মনে করিয়ে দেয় বারংবার। নবনীতা চোখে জল নিয়ে বোনের মাথায় চুমু খায়। স্কুলে সহপাঠীরা কথার বাবার পরলোকগমন নিয়ে তাকে একাধিক প্রশ্ন করেছে। এতে ষোড়শী কন্যা বাবাকে মনে করেছে ক্ষণে ক্ষণে। বাবা নিয়ে যেত তাকে স্কুলে। আবার বাবার হাত ধরেই বাড়িতে ফিরত সে। অপরঞ্চ এখন তার বাবা তার পাশে নেই। সহপাঠীদের বাবার হাত ধরে স্কুলে আসা যাওয়ার দৃশ্য কথার মনে ছুরিকাঘাত করেছে। মন খারাপ করে না কথা। আগেই বলেছি
সবাই সবসময় আমাদের সাথে থাকে না। এটাই তো জগৎ সংসারের নিয়ম। কথা নাক টানে মৌন ভঙ্গিতে। মনে মনে হয়তো সৃষ্টিকর্তাকেই বলছে, কি এমন কারণে তার বাবাকে অকালে নিয়ে গেলেন তিনি। নবনীতা বোনকে ঘুম পাড়ায় অতি কষ্টে। বারংবার ঘুমের মধ্যে হেঁচকি তুলছে বা ফুপিয়ে উঠছে মেয়েটা। তার কোমল হৃদয়ের আদরের বোন বাবাকে হারিয়ে বড্ড দুর্বল হয়ে পড়েছে মনের দিক দিয়ে। ছোটবেলা থেকেই তো চুপচাপ শান্ত মেয়েটা, আর এখন প্রশ্ন করলেও হানা ব্যতীত অন্য কোনো জবাব দেয় না। কবে তার ছোট বোনটা স্বাভাবিক হবে? কবে আবার হাসবে মেয়েটা? নবনীতা তপ্ত শ্বাস ছাড়ে। চোখের কার্নিশ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল তারও। বাবাকে মনে মনে শুধোয়, কেন আমার বোনটাকে রেখে এত তাড়াতাড়ি চলে গেলে বাবা? কিসের এত তাড়াহুড়ো ছিল তোমার? কিভাবে আমি তোমার এই ছোট্ট মেয়েটাকে আগলে রাখব? পারব তো? ছুটির দিনে বাড়িতে সকলে। নবনীতা তার শাশুড়ি ও চারুর সহিত হাতে হাত লাগিয়ে পাক করছে মুরগির বিরিয়ানি। রান্নাঘর মত্ত হাস্য রসিকতায়। চারু বেশ হরষিত চিত্তের যুবতী। শিকদার বাড়িকে বেশ মাতিয়ে রাখে। বিশাখা শিকদারের গ্রামের মেয়ে ছিল। তিনিই চারুকে 14 বছরে নিয়ে এসেছেন শহরাঞ্চলে তাদেরই পরিবারে। রূপমান সকালে জগিং থেকে এসেই নাস্তা করে রুমে ঢুকেছে। অফিসের গুরুত্বপূর্ণ মেইল চেক করছে। কাজে ব্যস্ত রেখেছে নিজেকে। রূপায়ণ রনক শিকদারের সাথে বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছে। নবনীতা রান্নাঘর থেকে থালা বাটি এনে টেবিলে সাজিয়ে রাখছে। আজ পরিবারের সকল সদস্য একসাথে বসে দুপুরের আহার করবে। কাজের হাতে হাতেই নবনীতা তার শ্বশুরের উদ্দেশ্যে বলল, বাবা, খেতে আসুন। রান্না শেষ হয়েছে। রনক শিকদার মাথা দুলিয়ে বৌমাকে সায় জানালেন। নবনীতা চারুকে ডেকে বলল যেন মেয়েটা রূপমানকে এবং কথাকে খেতে আসতে বলে। চারু তাই চলে গেল উপরে। খানিক সময়ের ব্যবধানে এসে মেয়েটা নবনীতাকে জানায়, কথা আসছে। রূপমানের সাড়া মেলেনি। নবনীতা আচ্ছা জবাব দেয়। নিশ্চয় ছেলেটা ঘুমিয়ে পড়েছে। বিশাখা শিকদার গামলা ভরে বিরিয়ানি নিয়ে এলো। নবনীতা ও চারু মুগের ডাল দিয়ে মুরগির মাংস, ডিম, পেঁয়াজ দিয়ে চিংড়ি ভুনা ও সালাদ পরিবেশন করল। বিশাখা শিকদার চারুকে দিয়ে মায়া শিকদারের জন্য কক্ষে ভাত পাঠিয়ে দিলেন। নিজের স্বামী ও ছেলেকে খাবারের টেবিলে বসতে বলে নিজে তাদের ভাত বেড়ে দিতে লাগল। নবনীতা কথার রুমের দরজা বন্ধ হওয়ার আওয়াজে সিঁড়ির পানে নজর দেয়। মুহূর্তেই তার বোনকে দেখে বলে, কথা, রূপমানকে একটু ডেকে দে তো বোন। বল, খাবার বেড়েছে মা। কথা থমকে দাঁড়ায়। অসহায় বদনে বোনের দিকে চায় সে। চোখের চাহনিতেই যেন আকুতি জানালো ষোড়শী কন্যা যে, তার বোন কেন নিজে আসতে পারছে না। পাল্টা জবাবে কিছু বলল না তবুও। বয়োজ্যেষ্ঠরা আছেন সকলে। অভদ্রতা দেখায়। অগত্যা, কথা ধীর পায়ের নীরব চলন ঘটাল রূপমানের রুমের দিকে। রুমের দরজার সম্মুখপানে দাঁড়িয়ে এসে ভাবল খানিকক্ষণ। অতঃপর ধীরে ধীরে দরজায় হাতের টোকা দিল সে। কোনো সাড়াশব্দ পেল না। দ্বিতীয়বার একই কাজ করে। তবুও কোনো জবাব নেই। অবশেষে দরজার নব ঘুরিয়ে দরজা ফাঁকা করল মেয়েটা কিঞ্চিত। অন্যের ঘরে এহেন বিনা অনুমতিতে উকি ঝুঁকি দেওয়া কোনো ভদ্র মেয়ের কাম্য নয় জেনেও বাধ্যগত সে ভেতরে প্রবেশ করল। নজরে এলো গোছানো একটা আলোকোজ্জ্বল কক্ষ। কেমন যেন শান্তি বিরাজ করছে গোটা রুম জুড়ে। আচানক রুমের বাথরুমের দরজা খুলে যাওয়ার সংকেত পেল কথা। প্রকট আকারের চক্ষুজোড়া নিয়ে সন্তর্পণে রুমের বাহিরে এসে দরজা ভিড়িয়ে দাঁড়াল মেয়েটা। দরজার কিঞ্চিত ফাঁকা জায়গার মধ্য দিয়ে চোখে পড়ল তার এক ফর্সা শরীরের উদাম সুদর্শনকে। নিশ্চয় এক্ষুনি স্নান সেরেছে লোকটা। কোমরে প্যাঁচানো নীলাভ তোয়ালে। সম্পূর্ণ গাত্র জুড়ে বিন্দু বিন্দু জল। সিক্ত চুলগুলো থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে সেই সুদর্শনের গ্রীবা, উদাম পিঠ ও লোমসহীন বক্ষ বেয়ে। তবে ঘন লোমযুক্ত পাগুলো যেন দৃষ্টি কাড়ল ষোড়শী কন্যার। আর মানুষটা ওই অবস্থায় মুখে কি যেন লাগাচ্ছে। কথা নজর নামায়। নিজেকে নিজে বকে।
ছি, বেহায়ার মতো গিলে খাচ্ছিল যেন রূপমানকে সে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে দরজায় হাতের আঘাত করল মেয়েটা। ভেতর থেকে প্রত্যুত্তরের শুনতে পেল, ভেতরে এসো। কথা সংকোচী ভঙ্গিতে দরজা ঠেলে এক কদম রেখে ভেতরে প্রবেশ করে। রূপমান দর্পণের মধ্য দিয়ে দেখে ষোড়শী কন্যাকে। নত মস্তকে কথা ভঙ্গিমাহীনভাবে ছোট ছোট শব্দে বলে উঠল, রূপবাবু, আপনাকে আন্টি খেতে ডাকছে। রূপমান স্থির হয় সেথায়। হাত থেমে যায় তার। ষোড়শীর ওই ছোট্ট রূপবাবু সম্বোধন তার হৃদয়ে আকস্মিক ঝড় তুলেছে যেন। বক্ষ হতে উদরে কেমন অদ্ভুত অচেনা অনুভূতি। কি ছিল এই ডাকে? কেন এমন অনুভূত হচ্ছে তার? রূপমান হাতের ক্রিমটা ড্রেসিং টেবিলে ছুঁড়ে দিল। মৌনতাবলম্বনকারী কথা ঈষৎ কেঁপে ওঠে। মাথা উঁচিয়ে এক নজর দেখে রূপমানকে। রূপমান ঘুরে দাঁড়াল। তার উদাম ধবধবে বক্ষ সম্পূর্ণ দৃষ্টিগোচর হয় কথার নিকট। ষোড়শী কন্যাকে আচম্বিতে অচেনা লাজেরা ঘিরে ধরল। দ্রুত মাথা নত করে সে। এক মুহূর্ত দাঁড়াল না মেয়েটা। হনহনিয়ে বেরিয়ে গেল রূপমানের জবাবের অপেক্ষা না করেই। কথার জন্য হোস্টেল বা ভাড়া বাসা দেখব, বাবা। এভাবে ওকে এখানে রাখাটা, এটা কেমন কথা, নব? তোমাকে আমি আগেই বলেছি, কথা আমাদের বোঝা নয়। নবনীতা বিষাদগ্রস্ত হয়ে স্বামীর দিকে তাকায়। রূপায়ণের মেজাজ খারাপ হয়ে গেল যেন। এই কটা দিন খুব বুঝিয়েছে সে তার বউকে যেন এসব চিন্তাধারা মস্তিষ্কে না ঢোকায়। তবুও মেয়েটা অবাধ্য হয়। রনক শিকদার গম্ভীর মুখে বলেন, মেয়েটা এখানে থাকলে তো সমস্যা নেই। দূরে পাঠাতে চাইছ কেন, বৌমা? ছোট মেয়ে এখনো। বাবাকে হারিয়েছে সবে। এখনই মেয়েটাকে একা করে দেওয়া অনুচিত বলে মনে করছি আমি। নবনীতা মাথা নিচু করে। তার চিন্তা অন্য কিছু নিয়ে। অগত্যা দ্বিধা দ্বন্দ্বকে দূরে সরিয়ে সে বলে উঠল, কথার থাকায় অনেক আত্মীয় সজ। তুমি কি সমাজের কথা ভাবছ, নব? রূপায়ণের প্রশ্নে ক্ষণেই হাবোধক জবাব দেয় নবনীতা। যতই হোক, বাড়ির বউয়ের বোন হয় সে। রূপায়ণ নাক ফোলাল। কিভাবে বোঝাবে এই মেয়েকে সে? বিশাখা শিকদার বলে উঠলেন, এসব নিয়ে কেন ভাবছ, মা? মেয়েটার মনটা বড় কোমল। এভাবে একাকী করে দিলে ছোট মেয়েটা আরো দুর্বল হয়ে পড়বে। ওর কষ্ট বাড়বে। এই বাড়িতে তুমি আছো, ওর নিজের বোন। চারু আছে, আমি আছি। সকলের মাঝে থাকলে মেয়েটা হাসি খুশি থাকবে। নবনীতা তপ্ত নিঃশ্বাস ছাড়ে। অদূরে সোফায় বসে রূপমান সকল আলাপ আলোচনা শুনছে। ইচ্ছে জাগল সহসা তার মনে। যাকে নিয়ে এত আলাপ আলোচনা, সে কোথায়? রুমে আটকে রেখেছে নিজেকে? উঠে দাঁড়াল রূপমান। মাকে উদ্দেশ্য করে বলল, মা, সন্ধ্যার সময়, ছুটির দিন। কিছু স্পেশাল তৈরি করো। নাস্তা করবট। বিশাখা শিকদার আলোচনা থামিয়ে ছোট ছেলের দিকে নজর দিলেন। হাস্যোজ্জ্বল বদনে বললেন, কি খাবে, বাবা? বৌমনির হাতের চিক পাস্তা আর তোমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই। বলেই ওপরে চলে যেতে লাগল রূপমান। যেতে যেতে পুনরায় জোর গলায় বলল, কাজ অদল বদল করো না আবার। নবনীতা মিটমিটিয়ে হাসল। শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনার ছোট ছেলে যেমন গম্ভীর, তেমন ভালোই জানে কিভাবে পরিবেশ স্বাভাবিক করতে হয়। চলুন মা, রান্নাঘরে যায়। বিশাখা শিকদার হেসে উঠে দাঁড়ায়। নবনীতা স্বামীর দিকে চেয়ে দেখে বেশ রাগ নিয়ে তাকিয়ে আছে রূপায়ণ। রনক শিকদার খবরের কাগজে নিজেকে ঢেকেছেন অনেক আগেই। নবনীতা সেই সুযোগ নিয়েই রূপায়ণকে মুখ ভেঙিয়ে চলে গেল। রূপায়ণের ওষ্ঠে শয়তানি হাসি ফুটল মুহূর্তেই। কথার রুমে নখ হতেই মেয়েটা দরজা খুলে দিল। তার রুমে চারু আর তার বোন ছাড়া এতদিনে অন্য কেউ আসেনি। কিন্তু আজ সহসা বোনের দেবরকে দেখে চমকিত হল সে। দুপুরের ওই নজরকাড়া দৃশ্যপট মস্তিষ্কে খেলে যেতেই মাথা নত হল তার। মিহি স্বরে বলে উঠল, আপনি? হুম। কেন? আসতে পারি না?
রূপমানের গাম্ভীর্যপূর্ণ স্বরে ষোড়শী কন্যা মুহূর্তেই মাথা তোলে, চঞ্চল কণ্ঠে বলে, না না, তা বোঝায়নি আমি। আসুন ভেতরে। কথা সরে দাঁড়াতেই রূপমান ভেতরে ঢুকল। খোলা বইপত্রের ছড়াছড়ি বিছানার ওপর। বুঝল সে, মেয়েটা পড়তে বসেছিল। কথা নিশ্চুপ রয়। রূপমান ট্রাউজারের পকেটে হাত গুজে এগিয়ে গেল বিছানার দিকে। গম্ভীর কণ্ঠে বলল, টিউশন পড়ো না তুমি? পড়তাম। বাবা মারা যাওয়ার পর থেকে আর যাওয়া হয়নি। সামনের সপ্তাহ থেকে যাব। একদম কোমল স্বরে জবাব দিয়ে পুনরায় মাথা নিচু করে রইল ষোড়শী কন্যা। রূপমানের ভাবভঙ্গি দেখে তার ভয় করছে কেন যেন। নিচে যাও, নাস্তা করে এসো। ষোড়শী কন্যা রূপমানের কথার অবাধ্যতা করল না। মৌনভাবে বেরিয়ে গেল রুম থেকে। রূপমান সেদিকে পানে চেয়ে অন্তরালে হাসে। বড্ড চুপচাপ মেয়েটা, সবসময় মাথা নত করে থাকে। রূপমান বিছানায় ছড়িয়ে থাকা বইগুলো সব বন্ধ করে গুছিয়ে রাখল। অতঃপর ফ্যান অফ করে রুম থেকে বেরিয়ে এলো। বিছানায় বসে বাংলা সাহিত্য বইয়ের এক গদ্য রিভিশন দিচ্ছে কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘুরচনা কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ। গদ্যের মাঝে ডুবে দিবাস্বপ্নে মশগুল ষোড়শী কন্যা। সাঁতরে বেড়ায় সে তার আপন কল্পনাভুবনে। নসি বাবু তার দিব্য কর্ণ দিয়ে ফুলবাগানের মল্লিকা ফুলের বিয়ের সমস্ত ঘটনাবলী উল্লেখ করলেন। পুষ্পকন্যা মল্লিকার বৈকাল শৈশব অবসানের পরপরই যে তার বৃক্ষ পিতা কন্যার বিবাহের আয়োজন করছিল। কত সম্বন্ধ, অথচ স্থির হয় না একখানাও। স্থলপদ্মকে উদ্যানের রাজা বলে সম্বোধন করা হয়েছিল। সে নাকি ছিল নির্দোষ পাত্র। তথাপি স্থলপদ্মের ঘর উঁচু। অপরদিকে কন্যাভারগ্রস্ত মল্লিকার পিতার ঘর ক্ষুদ্র। জবা ছিল প্রস্তুত, কিন্তু জবা যে বড় রাগী। তাই কন্যাকর্তা পিছিয়ে গেলেন। গন্ধরাজ ও মন্দ নয়, কিন্তু বড় দেমাগ তার। এহেন পরিস্থিতিতে ভ্রমররাজ করছিলেন ঘটকালির কার্য। ষোড়শী কন্যা মৌন হাসে। ভ্রমররাজের সেই গুনগুন গুণাগুণ শব্দ কথার কাছে কেমন রসিকের বস্তু হয়ে দাঁড়াল। তবুও সে পড়ে আর ভাবে। মুদিত নয়না অবগুণ্ঠনবতী মল্লিকাকে যখন বলা হচ্ছিল ঘোমটা তোলার কথা, লাজুক পুষ্পকলি কিছুতেই তার ঘোমটা তোলে না। অর্থাৎ মুখশ্রী সে দেখায় না লাজে। অতঃপর সানহো ঠাকুরানীর কাছ থেকে লক্ষ্মী, চাঁদ, সোনা নামের আদুরে উপাধি পেয়ে তার স্নেহ স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে মল্লিকা মুখদর্শন দিল। ভ্রমররাজ মল্লিকার পরিমলে অতি মুগ্ধ হয়ে একেবারে আগাম ঘটকালি হিসেবে মধুও চেয়ে বসল। পুষ্পকন্যার পিতা পাত্র সম্বন্ধে জানতে চাইলেই ভ্রমররাজ বললেন গোলাপের কথা। অপরঞ্চ গোলাপের নাকি গৌরব অধিক। সাক্ষাৎ বাঞ্চামালির সন্তান কিনা, আবার কাটাও আছে। তবুও ঘটক ভো করে উড়ে গিয়ে হাস্যোজ্জ্বল গোলাপের কাছে প্রস্তাব পাতল। গোলাপ তো আহ্লাদিত। কন্যার বয়স জেনেই সে রাজি হল বিবাহতে। কথা দীর্ঘশ্বাস ছাড়ল। তার বাবা যদি হতো সেই ক্ষুদ্র বৃক্ষ, তবে সে হতো মল্লিকা। মল্লিকার পিতার মতো তার বাবাও নিশ্চয় একদম দেখে শুনে তার জন্য পাত্র বাছাই করত, যেমনটা তার বড় বোনের জন্য করেছে। ষোড়শী কন্যা মন খারাপ করে। তার বাবা তো চলে গেছে, কন্যাভারগ্রস্ততা হতে তিনি মুক্ত, তাই না? তপ্ত নিঃশ্বাসে পুনরায় কথা পড়ায় মন দিল। মল্লিকার বিবাহতে বরযাত্রী হিসেবে জবা এসেছিল সবংশে। এসেছিল কুরুবক কুচ করবি সহ আরও কত শত। চাপা গন্ধরাজেরা ছড়াচ্ছিল উগ্র পরিমল। গোধূলি বেলায় উচ্চিঙ্গরা বাজালো নহবত। মৌমাছি রাতকানা বলে সানাই বাজানো হতে তাকে বিরত করা হল। ষোড়শী কন্যা অন্তরালে হাসে। ঈষস মৌমাছির বায়না পূরণ হল না। একদল পিপিলিকা এসেছিল, যাদের দন্ত নিয়ে শঙ্কিত ছিল সকলে। বাতাস বায়না করেছিল সে নাকি বাহকের কার্য করবে। তথাপি সে কাজের বেলায় বুড়ো আঙুল দেখিয়ে দিল। অগত্যা নসি বাবুই গোলাপের বাহকের কার্য স্বীকার করে মল্লিটাপুরে গেল। পুষ্পকন্যা মল্লিকা তার পরিমল ছুটিয়ে
আহ্লাদিত হয়ে সুখের হাসি হাসছে। রুমে কারো হুড়মুড়িয়ে ঢুকে পড়ায় মনোযোগে বিঘ্ন ঘটল ষোড়শী কন্যার। বিছানা থেকে ওড়নাটা টেনে গলায় জড়িয়ে দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়াল মেয়েটা। তিনজন অচেনা যুবতীকে দেখে মুহূর্তেই সন্ত্রস্ত হল কথা। রমণীদের দেখে মনে হচ্ছে তারা কথার চেয়ে বয়সে বড়। ষোড়শী কন্যার দিকে তাকিয়ে তারা কানাকানি করে কি যেন বলছে। রুমে প্রবেশ ঘটল বিশাখা শিকদারের। কথার সংকুচিত শ্যাম বদন দেখেই তিনি মেয়েটার দিকে এগিয়ে এলেন। ঘরে ঢুকে যাওয়া মেয়েদের দিকে তীক্ষ্ণ নজর ফেলে বললেন, কেমন ধরনের আচরণ এসব? কারো রুমে এভাবে নক না করে ঢোকা কি ভদ্র আচরণ? তোমাদের বড় বাবার কানে গেলে কি বলবেন তিনি? তিন যুবতীর মাথা নিচু হল মুহূর্তেই। রুমে হঠাৎ প্রবেশ করল অচেনা মহিলা। বেশ স্বাস্থ্যবতী, সুন্দর দেখতে তিনি। কথা চেয়ে রয়, কিন্তু বয়োজ্যেষ্ঠার পরবর্তী উক্তিতে ষোড়শী কন্যার চোখে অশ্রু ভিড় করল। ওই মেয়ে তো এ বাড়ির কেউ নয়, দি একজন বহিরাগত অনাথের আবার এত কিসের গোপনীয়তা, এত কিসের স্বাধীনতা? বিশাখা শিকদারের ভরাট চোয়াল শক্ত হল। কথাকে বুকে আগলে রেখে কাট কাট কণ্ঠে জবাব দিলেন, আমার বাড়ি থেকে বহিরাগত আর কে নিজের, তা নিয়ে তোর না ভাবলেও চলবে হৈমন্তী। তুই আমার ছোট জায়ের চেয়েও বোন বেশি, তাই আমাকে বাধ্য করিস না আরও বড় কিছু বলতে। হৈমন্তী নামের মহিলা সহসা তেড়ে এলো বিশাখা শিকদারের দিকে। ঝাঝালো স্বরে বলল, একটা দুদিনের মেয়ের জন্য তুমি আমার মেয়েদের শাসালে, দি? বাড়ির কর্তার কানে গেলে কেলেঙ্কারি হবে না? তিন যুবতীর মাঝখান থেকে একজন ধীর গতিতে এগিয়ে এলো। কথা নিশ্চুপ নত মস্তকে দাঁড়িয়ে রইল। টপ টপ করে অশ্রুবিন্দু মাটিতে পড়ছে তার। এ সকল কটূক্তি তার ভাগ্যে আছে শৈশব থেকেই, নতুন কিছু নয়। তবুও কেন সে আঘাত পায়? আচানক শুনতে পেল সে এক মিষ্টি কণ্ঠ, উফ মা, তুমি এমন কেন বলতো? এজন্যই তোমাকে আমার পছন্দ না। বড়মা ভুল কি বলেছে? আমাদের আসলেই উচিত ছিল দরজায় নক করা। দেখো, তোমার ওই কর্কশ গলায় মেয়েটাও ভয় পেয়ে গেল। বলেই মেয়েটা কথার কাছে এসে তাকে বিশাখা শিকদারের কাছ থেকে ছাড়িয়ে নিল। ষোড়শী কন্যা মাথা তোলে না, নীরবে কাঁদে। তোকে মাঝে মাঝে আমার পেটে ধরা মেয়েই মনে হয় না। বড় মেয়ে হয়ে মায়ের বিরোধিতা করিস সবসময়। আমার মেঝো মেয়ে আর ছোট মেয়েই বোঝে আমাকে। যত্ত সব। বলেই হৈমন্তী নামের মহিলাটি প্রস্থানের জন্য পা বাড়াল। সঙ্গে তার মেয়েদের উদ্দেশ্যে বলে উঠলেন, অরু, অনু, চলে আয় তোরা। মায়ের বাধ্য সন্তানের মতো বাকি দুই মেয়েও বেরিয়ে গেল। বিশাখা শিকদার কথাকে বিছানায় বসালেন। পাশে বসল অনামিকা। কথার চিবুক তুলে ধরতেই তার অশ্রুসিক্ত কপল দৃষ্টিগোচর হয় তাদের কাছে। মৌন ভঙ্গিতে অশ্রুপাত ঘটে মেয়ের। বিশাখা শিকদার কিছু বলতে যাবে এমন সময় রুমে ঢুকল নবনীতা। তার রক্তিম চোখ জলে টইটম্বুর। শাশুড়ির উদ্দেশ্যে রোদনরত কণ্ঠে বলল, আমি বলেছিলাম না মা, আমার বোনটাকে সকলে কটূক্তি করবে। দেখলেন ছোট মা কিভাবে কথা বলল? ওকে এখানে রাখতে চাই না আমি আর মা। অনামিকা উঠে দাঁড়াল দ্রুত। নবনীতাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, ও বৌমনি, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ তুমি কিছু মনে করো না। খুব সরি। ননদের আহ্লাদিত কণ্ঠে নবনীতা চুপ রইল। বিশাখা শিকদার মলিন বদনের মাথা নত ষোড়শীর দিকে চেয়ে বললেন, কাঁদে না মা, লক্ষ্মী মেয়ে আমার। কথা মাথা তোলে না। মস্তিষ্ক তার এলোমেলো হয়েছে পুনরায়। বোনের শ্বশুরবাড়িতে থাকা ঠিক হবে না। চলে যেতে হবে তাকে। যদি তা হয় বহু দূরে, তবে বহু দূরেই সে যাবে। মনে মনে ভাবল ষোড়শী। অনামিকা তার পাশে এসে বসে স্নেহাশিস কণ্ঠে শুধোয়, নাম কি তোমার? কথা অশ্রুসিক্ত নয়নে তাকালো অনামিকার দিকে। মিহি স্বরে জবাব দিল, কথা। বাহ, খুব মিষ্টি একটা নাম। কথা পুনরায় মাথা নিচু করে। অনামিকা বিছানায় থাকা বইয়ের দিকে তাকিয়ে বোঝে মেয়েটা এখনো 18-র দোরগোড়ায় যায়নি।
তার তুলনায় বড্ড ছোট। বিশাখা শিকদার নবনীতাকে বললেন, আমার রুমে আসবে বৌমা, কষ্ট পেও না, বলেই তিনি উঠে দাঁড়ালেন। অনামিকা তার কাছে দ্রুত গতিতে গিয়ে অনুরোধ মিশ্রিত আবদার করে বলল, বড় বাবাকে কিছু জানাবে না তো বড়মা, প্লিজ। বিশাখা শিকদার ঠেসে অনামিকার মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা তার মায়ের মতো হয়নি একদম। জবাবে বললেন, জানাবো না মা। ঠিক আছে। অনামিকা স্বস্তি পায়। তার 21 বছরের জীবনে নিজের গর্ভধারিণী মায়ের জন্য পরিবারে বিভিন্ন ঝামেলা হতে দেখেছে সে। ছোট দুটো বোন ও মায়ের মতো হয়েছে। বেশ দেমাগী। শিকদার বাড়ির কর্ত্রী মায়া শিকদার অসুস্থ হওয়ার পর থেকেই সংসার আগলে রেখেছে তার এই বড়মা। বিশাখা শিকদারের প্রস্থানের পরপরই নবনীতা অনামিকাকে ডেকে কথাকে বলে, এটা আমার ভালো ননদটা, মিষ্টি মেয়ে মিকু। অনামিকা মুচকি হাসল। নবনীতা চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যায়। কথার পাশে বসে অনামিকা এটা সেটা শুধায় ষোড়শী কন্যাকে। সে নত মস্তকে ধীর গতিতে কথা বলে। রাত্রিরে সকলে যখন খেতে বসল, ষোড়শী কন্যা এলো না। নবনীতা ও জোর করে না। সে চায় না তার বোন আরও কটূক্তির সম্মুখীন হোক। হৈমন্তী শিকদার তার 3 মেয়ে ও স্বামী নব শিকদারকে নিয়ে খেতে বসেছেন। সাথে আছেন রনক শিকদার ও রূপায়ণ। নবনীতা নত মাথায় খাবার বেড়ে দিচ্ছে। বিশাখা শিকদার বসেননি। হৈমন্তী শিকদার ও তার পরিবারের প্রস্থানের পরপরই তিনি ছেলে বউ নিয়ে খেতে বসবেন। হৈমন্তী শিকদার ও নব শিকদার এসেছিলেন কোনো এক গুরুত্বপূর্ণ আলোচনা সারতে। রূপমান অফিস থেকে ফিরেছে খানিক আগেই। ফ্রেশ হয়ে এলেই তারা আলোচনা আরম্ভ করবে। অপরদিকে কেউ একজন সন্তপর্ণে কথার রুমে চলে গেল। সকলের অগোচরে সে ধীর হাতে দরজার কড়া নাড়ে। ভেতর থেকে আওয়াজ আসল ষোড়শীর। কে? আমি চারু। ষোড়শী কন্যা অত্যল্পক্ষণের মাঝেই দরজা খুলে দিল। চারু পর্যবেক্ষণ করে মেয়েটাকে। রক্তিম চোখজোড়া নিভু নিভু, ওষ্ঠ শুকনো মরা পাতার ন্যায় শুষ্ক। কথা নত মস্তকে শুধায়, কিছু বলবে চারুদি? ভেতরে আসব? অবশ্যই, এসো। চারু হাস্যোজ্জ্বল বদনে কথার রুমে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দেয়। কথা বিছানা টেনেটুনে দিলে চারু কিনারায় বসে। কথা দাঁড়িয়ে রয়। শুষ্ক ওষ্ঠপুট জিভ দিয়ে ভিজিয়ে অস্থিরভাবে কামড়ে যাচ্ছে মেয়েটা অনবরত। চারু বলে, বসো না আমার পাশে। ষোড়শী কন্যা ম্লান হাসে। চারু অবাক হয়। এই বাড়িতে আসার পর থেকে এই প্রথম মেয়েটার ওষ্ঠপুটে সে হাসির রেখা দেখল। কি মায়াবী সেই হাসি! মনমহলে কথাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা করল চারু। অতঃপর চাপা স্বরে শুধোয়, ছোট মামি তোমাকে নিয়ে আজেবাজে বলেছে, তাই না? ষোড়শীর কন্যা নজর ও মস্তক উভয় নত হয় তৎক্ষণাৎ। চারু বুঝে যায় যা বোঝার। তারপর বলতে শুরু করে, বড় মামিমা আমাকে যখন এই শহরাঞ্চলে নিয়ে এসে থাকতে দিল বিনা কিছুতে, তখন ছোট মামিমা কি বলেছিল জানো? আস্তাকুড়ে নিক্ষিপ্ত এক এতিমকে এই শিকদার বাড়িতে এনে নাকি বড় মামিমা খুব বিপদ ডেকেছে। সেই ছোট্ট চারু আজও মনে রেখেছে তাকে দেওয়া সেই আস্তাকুড়ের উচ্ছিষ্ট উপাধি। কিন্তু বড় মামু আর বড় মামিমা আমাকে কত যত্ন করল, বড় করে তুলল, পড়ালেখাও করিয়েছে। আমি মাধ্যমিক পরীক্ষার পরে নিজ ইচ্ছায় আর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিইনি। ছোট মামিমা যখনই আসত তখনই আমার কোনো না কোনো খুঁত ধরে বকাঝকা করত, মারধর করত আড়ালে। কখনো আমি বড় মামিমাকে বলিনি এসব। শিকদার বাড়িতে আগুন লেগে যেত। রূপায়ণ দাদা ভাই, রূপমান দাদা ভাই, বড় মামু সকলেই প্রচণ্ড রাগী। তারা এমনি ভেজা বেড়ালের মতো চুপচাপ থাকলেও রাগলে সবকিছু তছনছ করে দেবে। আর রূপমান দাদা ভাই তো ভূতারাগী। ভীষণ রাগ তার, খুব জেদি। ওনাকে শান্ত করা বড্ড কঠিন। ছোট মামিমা বড় মামিমাকে মোটেই পছন্দ করেন না। তবুও
ছোট মামুর জোরে জরুরি সিদ্ধান্ত গ্রহণে কর্তার সহিত আলাপ আলোচনা করতে আসেন তিনি। ষোড়শী কন্যা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল চারুর দিকে। চারু ম্লান হাসে। কথা আচমকা চারুকে জড়িয়ে ধরল। জোরতা মিশ্রিত স্বরে বলল, মানুষটা বড্ড খারাপ তাই না? কিন্তু মিকু দি তো এমন নয়। কত মিশুকুনি। চারু দুই হাতে কথাকে আগলে নিল। হালকা শব্দে হেসে বলল, মিকু দিদিভাই অনেক ভালো, একদম বড় মামিমার মতো। কিন্তু অরুইমা আর অনুরিমা মোটেই তেমন নয়। ওরা একদম হৈমন্তী শিকদারের কার্বন কপি। ষোড়শী কন্যা সরে আসে। চারু পুনরায় বলে, তুমি শিকদার বাড়ির এই মানুষগুলোকে কখনো ভুল বোঝো না বোন। বড় মামিমা, বড় মামু, দাদা ভাইরা সবাই খুব ভালো। দিম্মা আরও ভালো। তুমি ওনার রুমে যাওনি, তাই জানো না। উনি তোমাকে দেখতে চাই খুব করে। কিন্তু চারুদি, এভাবে ববনের শ্বশুর বাড়িতে থাকা অনুচিত। চারু হাসে। ছোট্ট মেয়ের মনে এমন চিন্তাধারা আসা স্বাভাবিক। আচম্বিতে নিচ থেকে চারুর ডাক আসল। বিশাখা শিকদারের কণ্ঠ। চারু বলে, মামিমা ডাকছে, যায়। বলেই ক্ষণে সে দরজা মেলে বেরিয়ে গেল। ষোড়শী কন্যা দরজা লাগাতে যায়। সম্মুখ পানের পথে হেঁটে গেল রূপমান। নজর মেলে তাদের। কথা দ্রুত দরজা বন্ধ করে। অনামিকার সম্বন্ধ এসেছে। পরিবার ভালো, পাত্রও ভালো। লরেন্স এস. সি কোম্পানির সিইও সান্নিধ্য চৌধুরীর ছেলে সোহাগ চৌধুরী। কয়েক মাস পরেই সুইডেন চলে যাবে। মেয়েকেও নিয়ে যেতে চায় সাথে। ওখানকার শাখা সামলানোর দায়িত্বে সোহাগ। তাই আগামী 2 মাসের মাঝেই বিবাহ সম্পন্ন করতে চাই তারা। তাছাড়া আমাকে ওদের কোম্পানির 40% শেয়ার দেবে বলেছেন। আমাদের মতো আছে। তোমাদের কি মতামত ভাইয়া? নব শিকদারের প্রশ্নে রনক শিকদার তাচ্ছিল্যের হাসি দেন। বিশাখা শিকদার নীরব রইলেন। রনক শিকদার ছোট ভাইয়ের নিকট জানতে চাই, পরিবারের বড় মেয়ের বিষয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছ, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে হলো এখন? লরেন্স এস. সি কোম্পানির সিইওকে চেনো তুমি? টাকার ব্যবসা করে সে। কত শত কোম্পানি হাতিয়ে দিয়েছে, সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? নব শিকদারের ভ্রু যুগল সংকুচিত হয়ে এল। হৈমন্তী শিকদার ফোঁস করে উঠলেন ভাসুরের সম্মুখেই। আমার মেয়ের ভালো কি কেউই চাই না এই পরিবারে? উফফ মা, তুমি একটু চুপ করবে। অনামিকা তার মাকে থামায়। রূপায়ণ নব শিকদারের দিকে চেয়ে বলে ওঠে, সোহাগ চৌধুরীর চরিত্র সম্পর্কে আমি অবগত নয়। তবে সান্নিধ্য চৌধুরী মোটেই ভালো মানুষ নন, ছোট বাবা। নব শিকদারকে চিন্তিত দেখালেন। ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি? মেয়ের ভবিষ্যৎ জীবন নষ্ট হবে না তো? হৈমন্তী শিকদার পুনরায় বললেন, আমার অনামিকার বিয়ে ওই ছেলের সাথেই হবে। ধনী পরিবার। কি নেই ওই পরিবারে? সুখ শান্তি সব পাবে আমার মেয়ে। লোভাতুর হয়ে যেও না ছোট মা। আমার বোনের জীবন নির্ভর করছে এই বিষয়ের ওপর। রূপায়ণের উক্তিতে রনক শিকদার মাথা দোলায়। বিশাখা শিকদার কোনো কথাই বলছেন না। নবনীতাও স্থির ভঙ্গিতে বসে আছে। সহসা রূপায়ণ অনামিকাকে প্রশ্ন করে, তোর কি মতো মিকু? বড় বাবা যা বলবে তাই। আমি আলাদা করে কিছু বলতে চাই না দাদা ভাই। অনামিকার দ্বিধাহীন উত্তরে রনক শিকদার মৌন হাসেন। বলেন, তোমার বাবা মায়ের সিদ্ধান্তকে সম্মান করা উচিত মা। বাবা মায়ের সিদ্ধান্তে যদি আমার গোটা জীবন স্রোতে ভেসে যায়, তখন কি হবে বড় বাবা? তুমি পরিবারের কর্তা, আমার বড় বাবা। তোমার কথার অমান্য করব না আমি। বিশাখা শিকদার হাসলেন এবার। হৈমন্তী শিকদার মুহূর্তেই ক্ষেপে গেলেন। সর্পের ন্যায় ফনা তুলে এগিয়ে এলেন মেয়ের দিকে। ঝাঝালো স্বরে বললেন মেয়েকে, ছেলের সম্পর্কে খোঁজ খবর না নিয়ে কি তোকে ঘর করতে পাঠাবো আমরা? নিজের মা বাবাকে বিশ্বাস না করে পরের ওপর অগাধ বিশ্বাস তোর? 10 মাস পেটে ধরেছি এসব দেখতে। এত উত্তেজিত হচ্ছ কেন
ছোট মা। রূপমানের ধীরস্থির কণ্ঠ। এতক্ষণ সকল কিছু হজম করেছে সে। হৈমন্তী শিকদার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন রূপমানের দিকে। তথাপি তার তীক্ষ্ণ দৃষ্টি শঙ্কিত হল বাড়ির ছোট ছেলের গাম্ভীর্যপূর্ণ বদনে। স্বামীকে ইশারা করলেন মুহূর্তেই, যা রনক শিকদার ও রূপমানের নজরে ধরা পড়েছে অনায়াসে। নব শিকদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রনক শিকদারের উদ্দেশ্য বললেন, ভাইয়া, আমি চাই আমার মেয়ের বিয়ে এই ছেলের সহিত হোক। রনক শিকদার সায় দিলেন। ছোট ভাই তার বউয়ের আঁচলে বাঁধা কঠিনভাবে। কিছুই করার নেই, কেবল সৃষ্টিকর্তার চরণে আকুল আবেদন জানালেন তিনি মনগহীনে, মেয়েটার ভবিষ্যৎ যেন সুখের হয়। বাড়ির কর্তার সমর্থনে ছেলেরা চুপ করে গেল। রূপমান উঠে দাঁড়ায়, মাকে উদ্দেশ্য করে বলে, খেতে দাও মা, খিদে পেয়েছে। নবনীতা উঠে দাঁড়াল। রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। নব শিকদার মায়ের সাথে সাক্ষাৎ করে সবটা জানিয়ে বউ, মেয়েদের নিয়ে শিকদার বাড়ি হতে প্রস্থান করলেন। নবনীতা বোনকে ডেকে এনেছে। দুই বোনের মুখশ্রী জুড়ে ভারী বিষাদগ্রস্ততা। বিশাখা শিকদার তার ছেলের বউ চারু আর কথাকে নিয়ে খেতে বসলেন। ষোড়শীর নত মস্তকের অবয়বের দিকে নজর দেয় রূপমান। আবার কি মন খারাপ এই মেয়ের? চোখ মুখ সহসা এমন কেন? খাওয়া শেষে বিশাখা শিকদার স্বামী ও ছেলেদের সব জানালেন। রনক শিকদার ও রূপায়ণ সাফ বলে দিয়েছেন, বাড়ির বউয়ের বোন এই বাড়ি থেকে যেন এক কদমও বাহিরে না দেয়। চারু অদূরে দাঁড়িয়ে হাসে। স্বস্তি বোধ করল সে। তা না হলে এমন একটা ছোট্ট ফুলের মতো কোমল মেয়ে তার একাকী জীবন সামলাত কিভাবে? ভোরের আলো ফুটেছে মোটে। চারিদিকে বিহঙ্গের কলরব। অথচ মন্দ মেজাজে সন্ত্রস্ত অবয়বে শিকদার বাড়ির ছোট ছেলের দরজায় গত 10 মিনিট ব্যয় করেছে ষোড়শী কন্যা কথা। হাতে তার গরম কফির মগ। কফি বোধহয় ঠান্ডাই হয়ে গেল। কথা মনে মনে তার বোনকে বকে কত শত। চারু খানিক অসুস্থ হওয়ায় সে নিদ্রাচ্ছন্ন। বাড়ির বাকি সকল কাজ সামলে নিচ্ছে নবনীতা। বিশাখা শিকদার শয়ন কক্ষ ত্যাগ করবেন একটু পরেই। অগত্যা নবনীতা তার বোনকে কাছে পেয়ে তাকেই তার দেবরের ভোরের পানীয় ধরিয়ে দিল। ষোড়শী কন্যা কত করে বায়না করল তার বোনের নিকটে। অতঃপর নবনীতার আদরে সোহাগে আর পারল না। তিরিক্ষি মেজাজে চলে এসেছে মেয়েটা। 10 মিনিট ব্যয়ের পরপরই কথা কম্পিত হাতে দরজার কড়া নাড়ে। অত্যল্পক্ষণের ব্যবধানে ভেতর থেকে অত্যন্ত ভারী কণ্ঠস্বরে অনুমতি পেল সে। ক্ষণেই বক্ষ সায়ের উতলা হল ষোড়শী কন্যার। দরজার নব ঘুরিয়ে দরজা খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করল মেয়ে। নজর গেল শান্ত শীতল কক্ষের বেকনিতে। পাঞ্চিং ব্যাগে প্রতিনিয়ত নিজের মুষ্টিবদ্ধ হাতের ঘুষির আঘাতে ধূপধাপ শব্দ সৃষ্টি করছে রূপমান। ষোড়শী কন্যা ঠাই দাঁড়িয়ে রয় হাতে কফির মগ নিয়ে। রুমে যে একজন মানুষ প্রবেশ করেছে তার দিকে যেন কোনো নজরই নেই কক্ষ মালিকের। কথা শব্দ উচ্চারণে দ্বিধা বোধ করে। যদি আচানক ধমকে ওঠে মানুষটা। তাই মৌনতাবলম্বন করে দাঁড়িয়ে রইল সে। খানিক বাদে থামে রূপমান। ষোড়শী কন্যার দিকে ধ্যান দিল সে। কথা নত মাথা উঁচিয়ে দেখে বেশ ভালো দূরত্বে অবস্থান করা পুরুষ মানুষটিকে। ফর্সা শরীর কিঞ্চিত শ্যামল বরণ ধারণ করেছে বিন্দু বিন্দু ঘামে। গায়ে পরিহিত শুভ্র সেন্ডো গেঞ্জি, গ্রে ট্রাউজার। হাতে মোটা সোটা কালো রঙা গ্লাভস। ষোড়শী কন্যা মাথা নত করে। রূপমান বেলকনির রেলিংয়ে ঝোলানো তোয়ালেতে নিজের ঘর্মাক্ত বদন, বাহু মুছে ভারিক্কি স্বরে শুধাল, চারু, বৌনি ওরা কোথায়? চারুদি একটু অসুস্থ। দি কাজ করছে। হ্রস্ব স্বরে নত মস্তকে জবাব দিল ষোড়শী। রূপমান ফ্লাক্স খুলে জল খায় ঢকঢক করে। মাত্র সকাল হয়েছে। সবে 6টা। মেয়েটা এত জলদি ঘুম থেকে উঠে গেল। দাও। ষোড়শী কন্যা মাথা উঁচিয়ে ধীর পায়ে এগিয়ে যায়। রূপমানের দিকে কফির মগ এগিয়ে দেয়। বলিষ্ঠ পুরুষ মগ হাতে নিতেই কথা দ্রুত ফিরে গেল। প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াল। কয়েক কদম এগিয়ে যেতেই তার কর্ণকুহরে পৌঁছাল।
সবসময় এমন নিচু হয়ে থাকো কেন? রূপমানের গাম্ভীর্যপূর্ণ স্বরে ভীত ভঙ্গিতে থমকে গেল ষোড়শী। এ আবার কেমন প্রশ্ন? এমনি। ফিরে জবাব দাও। কথা নত মস্তকে ফেরে। রূপমান মৌন ভঙ্গিতে কফি খায়। নজর গ্রথিত তার সম্মুখ পানের ষোড়শীতে। এমনি। বোকার মতো পুনরায় জবাব দিল কথা। রূপমানের প্রসারিত ভ্রুযুগল সংকুচিত হয়। খানিক কঠোরতা অবলম্বন করে সে বলে উঠল, চোখে চোখ রেখে জবাব দাও। ষোড়শী কন্যা পুরুষালী ধমকের সুর হজম করতে পারল না যেন। অধর জোড়া তিরতির করে কেঁপে তার চোখজোড়া নোনাজলে ভর্তি হল। তবুও আপ্রাণ চেষ্টা চালিয়ে সে অশ্রু আটকায়। রূপমানের দিকে চেয়ে জড়িত স্বরে বলে, এমনি মোমাথা নিচু করে থাকি। রূপমান কফির মগে শেষ চুমুক দেয়। নিজের বুকের ওঠানামা সহসা ভিন্ন লাগল তার কাছে। মেয়েটার চোখের জল কি তাকে প্রভাবিত করছে? ভাবে না সে আর। হাতের মগটা কথার দিকে এগিয়ে দিল। ষোড়শী কন্যা কম্পিত হাতে সেটা নিতে চাইল, কিন্তু আচানক হালকা হাতে ধরতেই মগটা ফ্লোরে পড়ে ক্ষণেই চুরমার হয়ে গেল। দু কদম পিছিয়ে গেল মেয়েটা। সন্ত্রস্ত দৃষ্টিতে রূপমানের দিকে তাকায় সে। অশ্রুকুমারীরা ঝোড়ো ঝোড়ো করে ঝরে পড়ল মুহূর্তেই। অত্যাধিক কাঁপছে মেয়েটা। নিশ্চয় তার সামনের পুরুষ প্রচণ্ড রেগে যাবে। ষোড়শী কন্যা হাঁটু মুড়ে বসে পড়ল। ভাঙা গুঁড়ো কাছে নিজের হাত দিতে গেলেই বাদ সাধল রূপমান। এই কি করছো তুমি? সরে দাঁড়াও। কথা তো মানে না। ভাঙা মগের বড় টুকরোগুলো একত্র করল পটু হস্তে। অপরঞ্চ রূপমান ষোড়শী কন্যার হাতের কবজি চেপে ধরতেই ছোট্ট একটা গুড়িতে আঘাতপ্রাপ্ত হয় কথা। ব্যথাতুর শব্দে ককিয়ে উঠল মেয়েটা। রূপমান বিরক্তির সুরে তাকে টেনে দাঁড় করাই। ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুল কেটে মুহূর্তেই রুধিরাক্ত হয়ে গেল কথার। রূপমান খানিক গর্জে ওঠে। বলেছিলাম সরে দাঁড়াতে? এত বেশি চতুর কেন? এমনি তো মুখে অক্ষর ও উচ্চারণ হয় না। ফুপিয়ে উঠল ষোড়শী কন্যা। রূপমান তাকে বিছানায় বসিয়ে একটা ছোট বাক্স নিয়ে এলো। নীলাভ কিসব তরলের ন্যায় উদ্বায়ী পদার্থ তুলোতে নিয়ে কথার আঙ্গুল পরিষ্কার করতে লাগল সে। চাপা স্বরে ককিয়ে উঠে বিছানার চাদর খামচে ধরল মেয়েটা। অধর যুগল কামড়ে ধরে যন্ত্রণা কমানোর চেষ্টা করল। তবে যন্ত্রণা বাড়ল অধিক হারে। রূপমান দক্ষ হাতে কথার আঙ্গুলের কাটা জায়গায় ঔষধ দেয়। ষোড়শীর কণ্ঠ শোনে সে। আমি ঠিক আছি রূপবাবু। রক্তিম দৃষ্টিতে তাকালো রূপমান কথার দিকে। মেয়েটা তার দেখে পুনরায় মস্তক ঝুঁকায়। দন্তে দন্ত ঘষে জ্বালাপোড়াকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চালায়। বেশ খানিক পরে রূপমান সরে আসে। কথার দুই আঙ্গুলে ব্যান্ডেজ করে দিয়েছে সে। কঠিন বদনে চলে গেল বাহিরে। ঝাড়ু আর বেলচা নিয়ে এসে সব কাজ পরিষ্কার করল। অতঃপর জায়গাটা ভালোভাবে মুছে দিল। ষোড়শী কন্যা বসে রইল চুপটি মেরে। সে যে কক্ষ ত্যাগ করবে তারও সাহস সঞ্চার করতে পারল না যেন মেয়েটা। রূপমান বাথরুম থেকে বের হতেই দেখল নবনীতা রুমে ঢুকছে। আকস্মিক বোনের হাতের এহেন অবস্থা থেকে দ্রুত কাছে এসে শুধালো সে। কি রে, কি হয়েছে হাতে? রূপমান তার বৌমনির পাশে এসে দাঁড়াল। অগাধ স্বরে বলে সে, আমার হাত লেগে মগটা ভেঙে গেল বৌমনি। নবনীতা বোনকে মাথায় তোলে না। বকল মুহূর্তেই, কবে কাজ শিখবি তুই? বলেছিলাম শুধু রূপমানকে কফিটা দিয়ে আয়। তাতেও তোর কত শত বায়না। এখানে এসেও কাজ বাড়িয়ে বসলি। ওকে বকছ কেন বৌমনি? আসলে আমার কারণেই দুর্ঘটনা ঘটেছে। বাদ দাও, কয়েকদিনে সেরে যাবে। নবনীতা বিরক্তি প্রকাশ করে। ষোড়শী কন্যার অভিমান হয় ঘরে থাকা দুই ব্যক্তির ওপরেই। মানুষটা এতক্ষণ রক্তচক্ষু দিয়ে তাকে গিলে খাচ্ছিল। এখন তার বোনের সামনে কত সুন্দর কথা বলছে। আর তার বোনও দেবরের সম্মুখে বকছে। কথা মাথা তোলে না। নীরবে কেঁদে ভাসায়। নবনীতা রূপমানকে বলে, কোথায় কাজ? আমি পরিষ্কার করে দিচ্ছি ভাই।
পরিষ্কার করেছি আমি বৌমনি। তুমি ব্রেকফাস্ট দাও, আমি শাওয়ার নিয়ে আসছি, অফিসে যাব। নবনীতা বোনের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে বেরিয়ে গেল। ষোড়শী কন্যা উঠে দাঁড়াল, রইল না এক মুহূর্ত, সেও রুমের বাহিরে পা দিল। রূপমান তপ্ত শ্বাস ছেড়ে তোয়ালে হাতে নেয়। মনে মনে ভাবে সে, দোষটা আসলে তারই। অসচেতনতায় কথার হাতখানা চেপে না ধরলে মেয়েটা আঘাত পেত না। বলশালী পুরুষ নিজের পরনের শুভ্র সেন্ডো গেঞ্জি খুলে নিজেকে উদাম করল। মুহূর্তেই পেছনে হতে শুনতে পেল সেই ষোড়শীর মিহি কণ্ঠ, আপনার মগ ভেঙে ফেলার জন্য দুঃখিত। রূপমান আচমকিতে পেছনে ফিরে আর মেয়েকে দেখল না। সে পেছনে ফেরার আগেই ষোড়শী কন্যা চলে গেছে। রূপমান অধর কামড়ে কিছু একটা ভাবে খানিক, অতঃপর শাওয়ারে গেল। মায়া শিকদারের রুমে পা টিপে টিপে প্রবেশ করল চারু আর কথা। চারুই নিয়ে এসেছে কথাকে। নাতিবুয়ের বোনের সহিত সাক্ষাতের জন্য উতলা হয়ে উঠেছেন বৃদ্ধা। চারু মায়া শিকদারের পাশে বলে চোখ বুজে থাকা বৃদ্ধাকে নিম্ন স্বরে ডাকে, দিম্মা, দেখো কে এসেছে। অত্যল্পক্ষণের মাঝেই মায়া শিকদার চোখ মেলে তাকালেন। চারুর পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। কথাকে চারু তার পাশে এনে বলল, এই যে পিচ্চিটা, কি মিষ্টি না, দিম্মা। মায়া শিকদার ঠাহর করেন। পরমুহূর্তেই মুচকি হাসলেন তিনি। ষোড়শীর পানে চেয়ে থেকে থেকে বললেন, বসো দিদি ভাই। কথা সন্তপর্ণে বিছানায় বসে কিছু বলে না। চারু মায়া শিকদারের উদ্দেশ্যে বলল, বড্ড চুপচাপ মেয়েটা, কথা তো কথাই বলে না। মায়া শিকদার মিহি হাসেন। কথাকে শুধালেন তিনি, ভালো আছো দিদিভাই? হুম। আপনি ভালো আছেন দিম্মা? বুড়ো মানুষের আবার কিসের ভালো আর খারাপ দিদিভাই? চারু মিটমিটিয়ে হাসে, রসিকতা করে বলে, শিকদার বাড়ির কর্ত্রী আবার ভালো থাকে না? পতিদেবের দেওয়া ভালোবাসা যে সঞ্চয় করে রেখেছে। কথা ম্লান হাসে। শয্যাশায়ী মায়া শিকদার ও হাসলেন। খুব বেড়েছিস চারু। চারু হাসে মন খুলে। ষোড়শী কন্যা চেয়ে রয়। কত সুন্দর একটা পরিবার তার বোন পেয়েছে। তার বাবার বাছাই পছন্দ বৃথা যায়নি মোটেই। মায়া শিকদার ষোড়শীর পানে চেয়ে কাপা কাপা হাতে তার চিবুক ছুঁয়ে দিলেন। অতঃপর চেয়ে রইলেন খানিকক্ষণ। চারুকে ধীর গতিতে বললেন, বউকে বলবি তো আমার ঘরে আসতে। চারু মাথা দোলায়। কথাকে বলে, চলো বোন, ছাদে যাব, জলপাইয়ের আচার আছে, খাবো দুজনে, চলো চলো। চারুর এমন উৎসাহিত কণ্ঠে ষোড়শী কোনো প্রতিক্রিয়া দেখাল না, বরং নির্বোধের মতো জবাবে বলল, আমি জলপাই খাই না, চারুদি। ষোড়শীর এহেন ব্যবহারে চারু হতাশ হয়ে কপালে হাত রাখল। মায়া শিকদার হাসলেন। কথা মৌন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার ভাষ্যমতে সে সত্য কথা বলে দিয়েছে। আর কি? চারু তবুও তাকে নিয়ে চলে গেল ছাদে। সেথায় বসে ষোড়শী চারুর সহিত বহু কিছু নিয়ে আলোচনা করে, গাছে জল দেয়। চারু গাছের ফুল তুলে কথার কানে গুজে দেয়। এতে মেয়েটা মিহি স্বরে হাসের। চারু দেখে তা। ষোড়শী কন্যার হাসি যেন তার কাছে দুর্লভ বস্তু। সে বলে, হাসো না কেন গো তুমি? কত মিষ্টি দেখায় তোমাকে হাসলে। ষোড়শী কিছু বলে না। কি বা বলবে এমন প্রশ্নের প্রত্যুত্তরে? নিশি রাতে জল পিপাসায় অতিষ্ঠ হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো কথা। পাশে তার আজ নবনীতা নেই। দুদিন ধরে ষোড়শী কন্যা একলা শুক্তি যায়। নবনীতা চেয়েছিল আরও কটা দিন থাকুক সে বোনের সহিত। তথাপি নাকচ করে কথা। তার বোন তো বিবাহিত। তাছাড়াও নিজের একলা থাকার অভ্যাস গড়ে তোলা অত্যাবশ্যকীয়। সবসময় তার সাথে তার বোন তো থাকবে না। তাকে তো একাকী চলতে হবে। গলায় ওড়না ঝুলিয়ে কথা সন্তপর্ণে কক্ষ ত্যাগ করে। ধীর চলন ঘটায় পায়ের। আলিশান শিকদার বাড়ি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। তবুও লিভিং রুমে জ্বলতে থাকা একটা ছোট্ট নীল রঙা বাতির ঝাপসা আলোয় হাতড়ে হাতড়ে ষোড়শী কন্যা রান্নাঘর অবধি পৌঁছাল।
একটা গ্লাস নিয়ে ফিল্টার থেকে জল নিয়ে জলে পূর্ণ করল সেই গ্লাস। অতঃপর ঢকঢক করে গিলে খেল। বক্ষ উদরে শীতল অনুভব করে আরও এক গ্লাস পানি পান করল মেয়েটা। পিপাসা মিটিয়ে গ্লাসটা সন্তর্পণে ধুয়ে রেখে রান্নাঘর ত্যাগ করতে উদ্যত হতেই পেছনে দেখতে পেল সে কারো অবয়ব। কর্ণকুহরে পৌঁছাল এক চেনা কণ্ঠস্বর। এত রাতে কি করছো, বোন? ষোড়শী চারুকে ঠাহর করে নিদ্রাচ্ছন্ন স্বরে জবাব দিল। পিপাসা পেয়েছিল, চারুদি। চারু একটা গ্লাস তুলে নিয়ে হাই তুলতে তুলতেই বলল, আমারও পানির পিপাসা পেয়েছে, তাই উঠে এলাম। কথা মৌন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। চারু পানি খেয়ে পুনরায় শুধায়, খিদে পেয়েছে তোমার? অবিলম্বে না বোধক উত্তর প্রদান করে কথা। চারু ঘুমন্ত চোখে পা বাড়ায়। বলে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো বোন, ভোর হতে দেরি আছে। আচ্ছা। চারু চলে যায়। ষোড়শী কন্যা রান্নাঘর হতে বের হতে চাইলেই পুনরায় দেখা মেলে এক পুরুষালী অবয়বের। বুঝতে পারল না মেয়েটা শিকদার বাড়ির ছোট ছেলে এমন নিশি রাতে রান্নাঘরে কি করছে। তারও পিপাসা পেয়েছে নাকি? রান্নাঘরের বাতি জ্বলে উঠল। কথা এবার স্পষ্ট দেখতে পেল রূপমানকে। রক্তিম চোখজোড়ায় ঘুম নামের আভাস মাত্র নেই। লোকটা কি ঘুমায়নি এখনো? অন্তরিন্দ্রিয়ে প্রশ্নের উদয় হয় কথার। এত রাতে এখানে কি করছ? ঈষৎ কেঁপে ষোড়শী ভাবনাকুল হতে বেরিয়ে এলো। মাথা নত করতে যেও করল না মেয়েটা। রূপমান তা লক্ষ্য করে। কথা জবাব দেয় মিহি স্বরে, পিপাসা পেয়েছিল। মৌনতাবলম্বন করে রূপমান চুলোর দিকে এগিয়ে যায়। একটা প্যানে পানি ভরে চুলোয় তুলে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিল। ছোট্ট কাচের বয়াম হতে বাদামি বর্ণের কোনো পাউডার মেশালো তাতে। ষোড়শী কন্যা বুঝল এই পুরুষ এমন নিশি রাতে কফি পান করবে। রূপমান ঘুরে দাঁড়ায়। বুকে হাত গুজে ভারিক কি গলায় শুধায় সে, ব্যথা সেরেছে? হুম। রূপমান এগিয়ে আসে। মনের শঙ্কা নিয়ে দু কদম পিছিয়ে গেল মেয়েটা। ষোড়শীর ডান হাত নিজের তুলে ধরে রূপমান। তীক্ষ্ণ চোখে কথার আঙ্গুলের ক্ষত পর্যবেক্ষণ করে। শুকিয়ে গেছে, তবে ক্ষত চিহ্ন আছে এখনো। কথা নত মস্তকে এদিক সেদিকে নজর দেয়। বক্ষের মধ্যিখানে কেমন যেন করছে তার। তীব্র নিকোটিনের ঘ্রাণ আসতেই মেয়েটা নিজের হাত ছাড়িয়ে নিয়ে জোরতা মেশানো হ্রস্ব স্বরে শুধায়, রূপবাবু, আপনি সিগারেট খান? রূপমান দন্ত সহায়তায় নিজ অধরে আঘাত করে। তবুও সরে আসে না সে। জিভ দিয়ে অধর ভিজিয়ে জবাবে বলে, হ্যাঁ। রূপমান সরে আসে। তার কফি তৈরি করে। কথা নিশ্চুপ। লোকটা নিকোটিনের ধোঁয়ায় অভ্যস্ত, তা তো বাহিরে থেকে বোঝা যায় না। ষোড়শী কন্যা ভাবে না আর। সম্পর্কের আন্তরিকতা থেকে মিহি স্বরে বলে, যাই আমি। শুভ রাত্রি। রূপমানের জবাবের অপেক্ষা করল না মেয়েটা এবারও। হনহন করে হেঁটে চলে গেল। নিঃশব্দে সিঁড়ি বেয়ে ওপরে উঠল সে। অতঃপর সন্তর্পণে দরজা লাগাল। রূপমান কফির মগে চুমুক দেয়। চোখে ভাসে তার ষোড়শীর শ্যাম বদন। ঘুমন্ত নিভু নিভু চোখজোড়া, এলোমেলো খোপা। কপাল হতে বদনের পাশে পড়ে থাকা চুল। ছোটখাটো একটা মাশিলা চেহারা। পুরুষের হৃদয়ের স্পন্দন যেন খানিক বাড়ল। রূপমান আশ্চর্যান্বিত হয়। এহেন অনুভূতি হয়েছে বার কয়েক। এই ষোড়শীর কারণেই অনুভূত হয়েছে তা। বিশাখা শিকদার বসে হাসছেন মায়া শিকদারের পাশে। মায়া শিকদার যেন বিশাখা শিকদারের অন্তরিন্দ্রিয়ের লুকায়িত বাসনা প্রকাশ করলেন। বড় ছেলের বউ যবে আনল, তবে থেকেই তো ছোট্ট মেয়েটাকে মনে ধরেছে তার। তবুও নিজের মাঝে চেপে রেখেছিলেন তিনি, সঠিক সময়ের অপেক্ষায়। মেয়েটা বড্ড ছোট। মায়া শিকদার ছেলের বউয়ের পানে চেয়ে বললেন, আমাদের বাসনা তাদের ওপর চাপিয়ে দিলে তো আর হবে না মা। নজর রেখো। যদি বোঝো যে পীড়িতি হয়েছে, প্রণয় সম্ভব, তবেই মতামত জানাবে আমার ছেলেকে, নাতিকে। বিশাখা শিকদার হরষিত চিত্তে হাসলেন পুনরায়। শাশুড়ির উদ্দেশ্যে বললেন, আপনার একরোখা নাতিকে চেনেন না মা?
সে যদি কখনো ভেবে থাকে তার বিষয়ে, তবে সে সম্পর্ককে পরিপূর্ণ রূপ দিয়েই ছাড়বে। বড্ড জেদি ছেলে হয়েছে। মায়া শিকদার যেন স্বস্তি পেলেন। মন গহীনে চাইলেন যেন তার পুত্রবধূর বচন সত্য প্রমাণিত হয়। ছোট্ট মৌন ভঙ্গির কিশোরীকে বড্ড পছন্দ হয়েছে তার। বিশাখা শিকদারের উঠে দাঁড়ায়। দুপুরের রান্নায় নবনীতাকে সাহায্য করতে হবে। চারুও সুস্থ এখন। মেয়েটা নিস্তেজ হলে কাজের ব্যাঘাত ঘটে তো বটেই, মনেরও অসুখ হয় যেন তাদের। শাশুড়ির আজ্ঞা নিয়ে রান্নাঘরের দিকে এগোলেন তিনি। যাওয়ার পথে দেখলেন চারু সোফায় বসে কথাকে বই থেকে কি যেন বুঝিয়ে দিচ্ছে। বিশাখা শিকদার সেদিকেই গেলেন। রসিকতার স্বরে শুধালেন তিনি, কি হচ্ছে এখানে? চারু ও কথা দুজনেই মাথা তুলে তাকাল। চারু হাস্যোজ্জ্বল বদনে জবাব দিল, গল্প নিয়ে আলোচনা করছি মামিমা। ষোড়শী কন্যা মুচকি হাসল। বিশাখা শিকদার সেদিকে চেয়ে যেন প্রশান্তি অনুভব করলেন। শেষমেশ মেয়েটাকে হাসিখুশি দেখা যাচ্ছে। তিনি সরে গেলেন। চলে গেলেন রান্নাঘরে। নবনীতা রান্নায় ব্যস্ত। শাশুড়ির উপস্থিতি টের পেয়ে এসে ঘুরে তাকায়। বলে, মা, বিকেলের দিকে একবার বাবার অফিসে যেতে হবে। কথাকেও নিয়ে যাব। বিশাখা শিকদার সম্মতি জানিয়ে বললেন, যেও মা। বাধা কিসের? নবনীতা মলিন হাসে। শাশুড়ি বউ মিলে হাতে হাতে কাজ করে। পরবর্তীতে চারুও এসে সাহায্য করে তাদের। দুপুর গড়িয়ে বিকেল হল। রূপায়ণ বাড়িতে এসেছে ইতোমধ্যেই। নবনীতা স্বামীকে তাড়াতাড়ি আসতে বলেছে আজ। রনক শিকদার ও রূপমান এখনও অফিসে। বিশাখা শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে নবনীতা বোনকে নিয়ে রূপায়ণের সহিত গেল তার বাবার অফিসে। পেনশনের বিষয়ে প্রয়োজনীয় কাজ ছিল বলে। অতঃপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে অফিস থেকে বেরিয়ে এলো তারা। রূপায়ণ শ্যালিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাকে নিয়ে পার্কে ঘুরতে যায়। শপিং মলে গিয়ে তাকে নতুন জামা কিনে দেয়। ষোড়শীর কোনো বাধা মানেনি রূপায়ণ। নবনীতা ও বাধা দেয় না। সে সুখী বোধ করে। অন্তত আর 5টা ক্ষুদ্র মন মানসিকতার পরিবারের মতো এই শিকদার পরিবার নয়। মনের দিক দিয়েও উচ্চ শিক্ষিত তারা। তার বোনকে আপন ভেবে আগলে যখন নিয়েছে, তখন থাকুক না। ছোট্ট বোনটাও না হয় একটা পরিবার পেল। স্রোতের গতিতে সময় পেরোয়। অপেক্ষা নামক শব্দ তো সময়ের শব্দভাণ্ডারে নেই। সে আপন গতিতেই চলে। আর এই সময়ের সহিত তালে তাল মিলিয়ে চলতে হয় ধরনীর জীবকুলের। সময়ের কাজ অসময়ে হবে না কখনোই। যেমনটা লালন শাহ বলে গেছেন, সময় গেলে সাধন হবে না। ষোড়শী কন্যা মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি গ্রহণে নিমজ্জিত। একদিন পর পর টিউশনে যায় সে। একদম ভোরে উঠে বোনের সাথে চলে যায়। তারপর গোটা দিন নিজেকে বেঁধে রাখে বইয়ে। সময় তো তার জন্য থেমে নেই। তাই তাকেও থেমে গেলে চলবে না। মাঝে মধ্যে খুব কষ্ট হয়। বাবাকে মনে পড়ে তার খুব। অপরঞ্চ, তার বাবা তো নেই। তবে নিশ্চয় কোথাও না কোথাও আছে। তার ছোট্ট মেয়েটাকে দেখছেন তিনি। সময়টা সাজের পূর্বাবস্থা। অম্বর জুড়ে রঙিন মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। প্রভাত হতে মস্তক উঁচু করে দাঁড়িয়ে থাকা ভাস্কর পশ্চিমাকাশে ঢুলে পড়তে ব্যস্ত। বিহঙেরা আপন নীরের উদ্দেশ্যে ডানা মেলে উড়ে যাচ্ছে দলে দলে কিংবা একাকী। শিকদার বাড়ির কর্তা রনক শিকদার তার 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন অফিস হতে জলদি জলদি। আসার পথেই কিনে এনেছেন মিষ্টি, দই, সন্দেশ সহ বাহারি মিষ্টান্ন। বিশাখা শিকদার নিজ হাতে পাড়াপড়শির মাঝে সেই মিষ্টান্ন বিলি করছেন। প্রথমবারের মতো শিকদার বাড়িতে নতুন সদস্যের আগমনী বার্তা পেয়েছেন সকলে। শিকদার বাড়ি যেন খুশির জোয়ারে ভেসে বেড়াচ্ছে। বেশ কয়েক সপ্তাহ যাবৎ নিজের শারীরিক পরিবর্তন লক্ষ্য করেও নিশ্চুপ ছিল নবনীতা। দুপুরের খাবারের পাতে বমির আভাস পেলেই মেয়েটা খাবার ছেড়ে দিয়ে বাথরুমে চলে যায়। চারু, কথা দুজনেই শঙ্কিত হয়ে ছুটে গেল তার সহিত। বিশাখা শিকদার খানিক চিন্তাগ্রস্ত হলেও পরবর্তীতে জোরপূর্বক পুত্রবধূকে নিয়ে তিনি হাসপাতালে চলে গেলেন।
তার অন্তর অন্য কিছু গাইছিল। অতঃপর পরীক্ষামূলকভাবে ডাক্তার রিপোর্ট দিয়ে অভিনন্দন জানান তাদের। সেই থেকে বাড়িতে এসেই বিশাখা শিকদার খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তার অন্তরিন্দ্রিয়ের ভাবনা সত্য। চারু ও কথা দুজনেই নবনীতার কাছে বসে আছে। তারা এখন থেকেই যেন পরিকল্পনা করছে আগামী ৯-১০ মাস পরে যে ক্ষুদ্র মানুষটা আসবে এই বাড়িতে, তার যত্ন কিভাবে নেবে তারা। এই সময়টাতে কিভাবে নবনীতার যত্ন নেওয়া প্রয়োজন। নবনীতা বিছানায় হেলান দিয়ে বসে আছে। ওষ্ঠপুটে তার মৃদু হাসির রেখা। সহসা যেন তার সামনের মেয়ে দুটো অধিক দায়িত্বশীল হয়ে উঠল তাকে ও তার ভ্রূণটাকে নিয়ে। কক্ষে আচানক প্রবেশ ঘটে রূপায়ণের। আচমকা নবনীতার নেত্রোদয় ভরে ওঠে নোনাজলে। চারু বিচক্ষণ মেয়ে। বোঝে সে, দম্পতির এমন খুশির ক্ষণে একান্ত সময় প্রয়োজন। ষোড়শী কন্যাকে ইশারা করে জানান দিল সে, তাদের রুমে থাকা অনুচিত। তাই মেয়ে দুটো সন্তর্পণে বেরিয়ে যায়। রূপায়ণ নিশ্চুপ ভঙ্গিতে পায়ের মৌজা, পরনের ব্লেজার, শার্ট খুলে রেখে নিজেকে অনাবৃত করে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। খানিক সময়ের ব্যবধানেই সে বেরিয়ে আসে। কোমরে প্যাঁচানো তোয়ালে নিয়েই দরজা লাগাল সে। নবনীতা চেয়ে রয়। স্বামীর এমন আচরণ কেন সহসা? বিবাহের ১ বছর পরে খুশির বার্তা পেয়ে কি তার স্বামী খুশি নয়? অজানা ভীতিতে ভাবনায় মজল নবনীতা। রূপায়ণ এরই মধ্যে নিজেকে পোশাকে আবৃত করল। ভেজা তোয়ালেটা বিছানায় ছুঁড়ে দিল সে। আপন অনুগ্র বক্ষে সহসা ভার অনুভব করতেই ভাবনায় ছেদ ঘটে নবনীতার। শিকদার বাড়ির বড় ছেলে রূপায়ণ শিকদার তার অর্ধাঙ্গিনীর সহিত মিশে যেতে চাইল যেন। ভাবাবেগে আকুল পুরুষ কাঁপছে ক্ষণে ক্ষণে। নবনীতা অর্ধাঙ্গের বদন সম্মুখে আনে। রূপায়ণের অশ্রুসিক্ত রক্তিম নয়ন দৃষ্টিগোচর হতেই মেয়েটা যা বোঝার বুঝল। অধরযুগল ফুলিয়ে ফুপিয়ে উঠল মেয়েটা। রূপায়ণ বেশ সময় নিয়ে গাঢ় স্পর্শ দেয় নবনীতার ললাটে। মেয়েটার কর্ণকুহরে বলে সে, অফিসে মনটা টিকছিল না মোটেই। জানো, নিজেকে এত চঞ্চল, এত খুশি কখনো লাগেনি, নব। পাগল পাগল লাগছিল যেন। নবনীতা স্বামীর গ্রীবাদেশ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। রূপায়ণের পানিতে সিক্ত চুলের পানিতে ভিজে একাকার হচ্ছে নবনীতার আবৃত গাত্র। তবুও তারা সরে না একে অপরের সংস্পর্শ হতে। রূপায়ণ ছোট ছোট স্নেহের পরশ আঁকে তার অর্ধাঙ্গিনীর বদন জুড়ে। অতঃপর গ্রীবাদেশে আদর ছড়ায়। নিজের অজান্তেই নবনীতা নখের দ্বারা প্রহার করে রূপায়ণের গ্রীবা। রূপায়ণ বুলি তোলে। আগামী কষ্টার্জিত 10 মাসের অগ্রিম ধন্যবাদ, জায়া। ধন্যবাদ আমাকে বাবা হওয়ার মতো এত পুলকিত অনুভূতির সহিত পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ডাইনিং রুমে বসে চারু আর কথা বিশাখা শিকদারের সহিত নাস্তা পরিবেশন করছে। সায়াহ্ন আহারের ক্ষেত্রেও আজ বিশাল আয়োজন করেছেন তিনি। আহ্লাদে আটখানা হয়ে উঠেছে সহসা ওনার মন। পরোটা, চিকেন রোস্ট, নুডলস, সালাদ। সাথে যুক্ত করেছেন রসমালাই, মিষ্টিদি। ষোড়শী কন্যা ক্ষণে ক্ষণে নজর বোলায় তার বোনের শাশুড়ির পানে। কত উল্লাসিত লাগছে মানুষটাকে। রান্নাঘরের প্রত্যেকটা কাজ করার ফাঁকে ফাঁকে অজস্রবার তার ওষ্ঠপুটে উচ্চারিত হয়েছে কেবল এক বাক্য। তার ছেলে বউয়ের কোলজুড়ে আসবে একফালি শীতাংশু। শিকদার বাড়ির নব সদস্য। ও মামিমা, তোমাকে তো একদম কিশোরী লাগছে গো। এমন আনন্দ তোমার মাঝে আগে কখনো তো দেখিনি। চারুর কথনে মন প্রাণ খুলে ঘর কাঁপিয়ে হাসলেন বিশাখা শিকদার। ষোড়শী কন্যাও হাসল সহসা খিলখিলিয়ে। বিশাখা শিকদার বললেন, আনন্দ হবে না মা। আমার নাতি নাতনি আসবে বলে কথা। তাকে আমি এই হাতে নেব, ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবো, স্নান করিয়ে দেব। ওর জন্য আমি ছোট ছোট কাপড় সেলাই করব। এ যে অতি সুখের অনুভূতি রে মা। চারু হাসে। কথার স্মরণে আসে তার বাবা। তার বাবাও এমন সুখের সংবাদে আত্মহারা হয়ে পড়তেন নিশ্চয়ই। আড়ালে এক ঘন দীর্ঘশ্বাস উন্মুক্ত হয় ষোড়শীর ওষ্ঠপুটের মধ্য দিয়ে। বিশাখা শিকদার হাসিখুশি চিত্তে নিজ কক্ষে গেলেন স্বামীকে ডাকতে। রনক শিকদার নিজেও ব্যস্ত আত্মীয় স্বজনদের ফোনে সুসংবাদ জানাতে।
রূপমান ডাইনিং রুমের হাসির কোলাহলে নিচে নেমে আসছিল। তথাপি সে সম্মুখীন হয় অদ্ভুত এক ঘটনার। আশ্চর্যান্বিত হয় সে। ষোড়শী কন্যার এমন ধারা হাস্যোজ্জ্বল বদনখানি পূর্বে তার নজরে আসেনি। চারুর সহিত কথা বলতে বলতেই খিলখিলিয়ে হাসছে মেয়েটা। আপন হৃদসায়রে নিম্নচাপের সৃষ্টি পুনরায় অনুভব করল রূপমান। সম্মুখ গতিতে নেমে এসে সোফায় বসল সে। তথাচ তার নেত্রজোড়া শশব্যস্ত হয়ে বারংবার ছুটে যায় ষোড়শীর পানে। হৃদয় গগনের মেঘপুঞ্জ সমূহ চঞ্চল গতিতেই হয়তো ছুটছে। কথার সেদিকে খেয়াল নেই। সে চারুর সাথে খাবার সাজাতে ব্যাপৃত। নবনীতা কক্ষ থেকে বেরোয়। কেমন যেন লাজেরা তার মধ্যে অজানা জড়তার সৃষ্টি করেছে। লজ্জার বলয়ে বেষ্টিত হয়ে আছে যেন মেয়েটা। তবে আশ্চর্যান্বিত হল সে ক্ষণেই। এত আয়োজন করা হয়েছে। বিশাখা শিকদার ও রনক শিকদারও ডাইনিং রুমে আসেন। সকলে খাবার টেবিলে বসলেন। বিশাখা শিকদার চারুকে দিয়ে মায়া শিকদারের জন্য খাবার পাঠিয়ে দিলেন। রূপায়ণও চলে এলো। রূপমান ষোড়শীর পানে নজর গ্রথিত রেখেই নিজের চেয়ারে বসে কথা তা খেয়াল করে এবারে। নজর নামায় সে। আচানক মেয়েটা শান্তসিক্ত খেচরের ন্যায় মস্তক ঝুঁকিয়ে বসে আছে। চারু এলে সকলে মিলে আহার গ্রহণ করল শিকদার বাড়ির সদস্যরা। ষোড়শী কন্যা নিজের ওপর কারো দৃষ্টি অনুভব করছে প্রতিনিয়ত। সন্দেহের বশভাবাপন্ন হয়ে সে নজর তোলে। আড়ালে তাকালো সন্দেহভাজন ব্যক্তির দিকে। আর মেয়েটার সন্দিহান হৃদয়কে কাঁপানোর জন্য ওই সন্দেহভাজন ব্যক্তি যেন তার দিকেই তাকিয়েছিল আপন মনোরথে। চটটপে ভঙ্গিতে নজর নামায় ষোড়শী। সহসা মৌন ভঙ্গিতে মুচকি হাসে। সন্দেহভাজন ব্যক্তি রূপমান শিকদার ব্যতীত অন্য কেউই নয়। পুরুষের হৃদস্পন্দন ঢাকের তালে বাজে যেন। হর্ষিত হয় চিত্ত। খাদ্যনালীতে আটকে যায় কঠিন তরলের মিশ্রণ। গলাধকরণে সময় লাগে তার। এ কেমন অদ্ভুত অনুভূতি। অতঃপর সেই রজনী অতিক্রান্ত হয় নির্ঘুম। শিকদার বাড়ির ছোট ছেলের নেত্র জুড়ে নিদ্রা ধরা দেয় না। নেত্রপত্র জোড়া বন্ধ হতেই ভাসমান হয় সেই ষোড়শীর লুকায়িত নজর, মুচকি হাসি মাখা মুখশ্রী। হৃদসায়রে বারংবার উচ্চতর ঢেউ ওঠে। ছোট্ট এক কিশোরী তার হৃদয় আচম্বিতে এভাবে নাড়া দেবে, তার রূপমান শিকদারের কল্পনা রাজ্যের অন্তর্গত ছিল না কখনোই। আপন মাঝে চঞ্চলতার আভাস পায় সে। উতলা চিত্ত তার ক্ষণে ক্ষণে চাইছে মেয়েটা তার সম্মুখপানে আসুক। আরেকবার সেই হাস্যোজ্জ্বল আনন উপস্থাপিত হোক এই উতলা পুরুষের সম্মুখে। শীতল হোক বক্ষস্থলের হৃদখণ্ড। চলবে।